আচ্ছা, তো আশা করি সবাই আমার কথা শুনতে পাচ্ছ আর সবাই ভালো আছো। আচ্ছা, তো আমরা পড়ছিলাম হচ্ছে দ্য রেপ অফ দ্য লক। আমরা ক্যান্টো 3 পর্যন্ত মনে হয় গেছি। আচ্ছা, এদিকে তোমাদের কিছু পড়া দেওয়া ছিল, সেটা হচ্ছে অ্যাডিশন এবং স্টিলের এই কোশ্চেনগুলো, আর হচ্ছে ওদিকে গালিভার্স ট্রাভেলস। এগুলো কি পড়েছো সবাই তোমরা? বলো তো। গার্মেন্টস ট্রাভেলস পড়তেছি আর ওইটা শেষ হয়েছে, এডিসন স্টিল শেষ হয়েছে। আচ্ছা স্যার অ্যাডিশন আর স্টিলি নিয়ে আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, ওটা আমরা পরে আলোচনা করব। আমরা রেপ অফ দ্য লক শেষ করার পরে আমরা স্কিলের একদিন ক্লাস নিব, তারপর হচ্ছে গালিভার্স ট্রাভেলস নিয়ে একদিন ক্লাস নিব, ঠিক আছে? হ্যাঁ। আর তা না হলে আচ্ছা স্যার। মাঝখানে ওটা নিয়ে আর কথা বলতে যাচ্ছি না, জাস্ট তোমরা পড়তেছো কিনা সেটা হলো বড় কথা। হয়তো আর দেখি আজকের বা কালকের মধ্যে আমরা শেষ করে ফেলতে পারবো, তারপরে আমরা এগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, এখন একটা বিষয় তোমাদের বলি। তোমরা অনেকে মেসেজ দিচ্ছ তোমাদের ইনকোর্স নিয়ে। হ্যাঁ, ইনকোর্স পরীক্ষা নিয়ে মনে হয় তোমরা এখন খুব টেনশনে পড়ে গেছো। এটা পড়াটা স্বাভাবিক। হুম। এখন ইনকোর্সের বিষয়টা হচ্ছে, এটা আমি প্রথম থেকেই বলে আসছি, সে ফার্স্ট ইয়ার থেকে, যে তোমাদের কলেজের সাথে তো আমি চলতে পারবো না। পারবো বলো তো? যাওয়া সম্ভব? না স্যার, তোমাদের আর স্যার কলেজে। প্রত্যেকটা কলেজেই তো যা যা এক্সাম নেবে তা আগে পড়ে রাখছে, ওটার জন্য তো আপনাকে প্রেশার দেওয়ার কোনো হ্যাঁ, কারণ তারপরে নেই। এক একজনের এক এক টপিক, কাউকে দিচ্ছে প্রথম থেকে, কারো দিচ্ছে শেষের দিক থেকে। আমি তোমাকে কি করে শেষ করবো? অতএব ইনকোর্সের ব্যাপারের সাথে আমি মোটেও মিলাতে পারি না, বা মিলানো যাবেও না। অতএব তোমরা যেহেতু এখানে বিভিন্ন কলেজের আছো, আমার টার্গেটটা থাকে হচ্ছে ফাইনাল পরীক্ষার ইয়া। আর যেহেতু আমাকে কলেজে 2-3টা ক্লাস নিয়ে বলতে পারে কোর্স শেষ, ঠিক আছে? সে পড়া হলো কি না হলো সেটা অনেক সময় খেয়ালও করে না। কিন্তু আমার বিষয়টাকে কি করতে হয়? আমাকে পুরোটা পড়িয়ে তারপরে কোশ্চেন আনসার দিয়ে সেগুলোকে কভার করতে হচ্ছে। অতএব কলেজে তো এই দায়বদ্ধতা থাকে না। অতএব কলেজে দেখাচ্ছে কোনোদিন ক্লাস নেয়নি, অথচ ইনকোর্স পরীক্ষা নেবে এখন। হ্যাঁ, অথবা কোনোদিন ক্লাস হয়নি বা কিছুই পড়ানো হয়নি, তারপরে ইনকোর্স পরীক্ষা নিবে, তোমাকে দিতে হবে। এখন কার কোন টপিক, কে কোনটা থেকে পড়াবে, কোন প্রশ্ন দিবে, কি দিবে না দিবে, এগুলো আসলে খুবই ঝামেলাজনক। হ্যাঁ, অতএব ইনকোর্সের ব্যাপারটা নিয়ে আমি তোমাদেরকে কোনোভাবেই হেল্প করতে পারবো বলে আমার কাছে মনে হয় না। বুঝতে পেরেছো? হুম। জি স্যার, আবার স্যার মাঝখানে যেটা সাজেশন নিব স্যারদের কাছ থেকে, এর ভিতরে বাকি সব দিন কলেজে পড়ে ওই ইন্টারমিডিয়েট পরীক্ষা, ওই জন্য কলেজে যাওয়ার সুযোগ নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে সব কিছু ঝামেলা একবারে যেহেতু প্রথম দিকে একটু ঝামেলা হবেই, যেহেতু এটা রেগুলার একটা হিসাব না। হঠাৎ করেই জাতীয় বিশ্ববিদ্যালয় এটা যেহেতু চালু করেছে, এখন তোমরাও যেহেতু সেভাবে অভ্যস্ত না, একটু সমস্যা হতেই পারে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু আপাতত তো কভার করতে হবে, আপাতত তো পরীক্ষাগুলো দিতে হবে, কারণ পরীক্ষাগুলোর নাম্বার যেহেতু তোমার, নাম্বার তো আগেও দেওয়া দেওয়া হতো, কিন্তু এখন যেহেতু খাতা বিশ্ববিদ্যালয়ে যাবে, অতএব স্যারদের আর বাড়তি নাম্বার দেওয়ার সুযোগ এবার কম থাকবে। ঠিক আছে, যে তুমি যেভাবে লিখবা তোমার নাম্বারটা সেভাবেই দেবে। অতএব সেই হিসাবে তোমাকে চেষ্টা করতে হবে যে যে কোনোভাবেই কোন টপিকটা দিচ্ছে সেটাকে তোমরা একটু সামারি দেখে হোক, বা হচ্ছে ইউটিউবে ভিডিও দেখে হোক, হ্যাঁ, একটু ওগুলো একটু পড়ে নিতে। তাছাড়া তো মানে, ইনপুট কি সব কলেজের একসাথে হবে? বলো। হুম। ইনপুট কি সব কলেজের একসাথে হবে? হ্যাঁ, ডেট দিয়েছে, দেখোনি একটা ডেট দিয়ে দিয়েছে। এখন ওই ডেটের ভিতরে কলেজগুলো যার যার মতো করে যে যে ডেটে পারবে সে সে ডেটে নিয়ে নিবে। ঠিক আছে? হুম। তো এই জন্য একটু তোমাদের মানে কি বলবো, যে অনেকে অনেকে মেসেজ দিচ্ছে, এখন সবার মেসেজের উত্তরে আমি কি বলবো বলো? এখানে কিছু বলার নেই আমার। স্যার আপনাদের কলেজের সিস্টেমটা কি, আপনারা কিভাবে নেবেন? আমরা একটা ডেট দিয়ে দিব, সেই ডেট অনুসারে যার যেটা পড়ানো বা যে টপিক আছে সেটা আমাদের দেখাচ্ছে। আমার একটা টপিক আছে, সেটা হচ্ছে ক্রিটিসিজম। এ পর্যন্ত আমি 3টা ক্লাস নিতে পেরেছি মাত্র। ঠিক আছে তো? এখন আমার এখানে স্যার কলেজের কয়েকজন থাকতেও পারো তোমরা, যে আমি এ পর্যন্ত মাত্র 3টা ক্লাস নিতে পেরেছি তাদের ক্রিটিসিজমে, সেটা তো স্যার পলিটিক্স করিয়েছি। প্রত্যেকটা বিষয়েরই তো হবে তাই না? প্রত্যেকটা বিষয়েরই 8টা বিষয়ের হবে না, এরকম ভাবে হবে না আপনাদের কলেজে? না, প্রথম ইনকোর্স দ্বিতীয় ইনকোর্স, অতএব অর্ধেক অর্ধেক, 50-50। কোনো পেপারের 50% প্রথম ইনকোর্স, পরের 50% সেকেন্ড ইনকোর্স, এইভাবে হবে। পুরোটা তো না, 100% নিয়ে তো আর প্রত্যেকটা ইনকোর্স হবে না, হবে বলো? আমাদের রুটিন দিয়ে দিচ্ছে আজকে 12 তারিখ থেকে স্যার 22 তারিখ পর্যন্ত। ফার্স্ট ইনপুট কি 4টা সাবজেক্টের হবে? বলো। না না, ফার্স্ট সব ইনপুট কি সাবজেক্টেরই 4টা? হবে। ও প্রত্যেকটা মানে মানে প্রত্যেক পেপারেরই। প্রত্যেকটা সাবজেক্টে 50%? হ্যাঁ, 50%, হ্যাঁ, প্রত্যেকটা পেপারেরই 50% মনে করো এর উপরে। তারপরে 50% হওয়ার কথা না, এটা আসলে 3টা পরীক্ষায় ভাগ হয়ে যায়।
ঠিক আছে? তো টোটাল 9 থেকে 10 মাস ধরে 3টা পরীক্ষা নেওয়ার কথা। প্রথম ইন কোর্স প্রথম 3 মাসের মধ্যে, দ্বিতীয় ইন কোর্স তারপরে 6 থেকে 7 মাসের মধ্যে, তারপরে টেস্ট হচ্ছে 10 থেকে 11 মাসের মধ্যে। এইভাবে মেনলি নেওয়ার কথা। তাহলে 3 মাসে একজন টিচার যা পড়াতে পারবে সেই হিসাবে তার ক্লাস প্ল্যান করে ফেলবে এবং সেই 3 মাসে পড়িয়ে তার উপর একটা কোর্স নিবে, ইন কোর্স নিবে। তারপরে 3 মাসে নিবে। যেহেতু এটা আগে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করতো না, কলেজগুলো কেউ ইন কোর্স নিত, কেউ নিত না। এটা হচ্ছে কলেজের ঝামেলার ব্যাপার। আর যেহেতু স্যার অনেক কলেজ আছে যে ইন কোর্স নিতই না একেবারে। হ্যাঁ, একদম নিতই না, বা নিলেও কোনো রকম ভাবে নিয়ে পরীক্ষা মানে ফর্ম ফিল আপ হয়ে গেছে তারপরেও ইন কোর্স নিচ্ছে, এমনও বিভিন্ন কলেজ ছিল। এটা হচ্ছে আমাদের কলেজের ঝামেলা। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে দোষ দেওয়া যাবে না। তো জাতীয় বিশ্ববিদ্যালয় এখন যেহেতু এটাকে নিয়ন্ত্রণ করতেছে যে অন্তত সব কলেজ যেন ইন কোর্স নেয়, এই জন্য একটা নির্দিষ্ট ডেট দিয়ে দিচ্ছে। এর ভিতরে ভাইভার মতো যে কোনো ডেটে পরীক্ষাগুলো নিয়ে নিবে এবং খাতাগুলো দুটা খাতা মানে দুটা ইন কোর্স মানে দুটা খাতা হবে। সেই দুটা খাতা ফাইনাল মানে দ্বিতীয় ইন কোর্স শেষে কি করতে হবে, ফর্ম পূরণের পর যখন তোমাদের নাম্বার ইনপুট হয়ে যাবে, নাম্বার ইনপুট সহ খাতাগুলো এবং অ্যাটেন্ডেন্স সহ স্টুডেন্টদের ইয়াতে পাঠাতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। স্যার আমাদের কলেজে তো অ্যাটেন্ডেন্স নেই না, আমরা যদি উপস্থিত থাকি তাও অ্যাটেন্ডেন্স নেয় না, তো সেই ক্ষেত্রে কলেজ কিভাবে দিবে আমাদের অ্যাটেন্ডেন্স? এখন হয়তো বানিয়াসা নিয়ে কিছু একটা দিবে, আর না হয় কিছু করবে। এরপর থেকে হয়তো সিরিয়াস হবে। স্যাররাও এতদিন সিরিয়াস ছিল না। ঠিক আছে, হ্যাঁ। তো না নিলে তো স্যার ভালোই এখনো নেয় না, সময় মতো দিয়ে এখনো নেয় না। আমরা আজকে যে ক্লাস হয়েছে আজকেও কোনো প্রেজেন্টেশন নেয়নি। হ্যাঁ, এখন যদি না নেয় সেটা কলেজ যেভাবে পারবে নিয়ন্ত্রণ করবে, কিছু তো বলার নেই। ঠিক আছে, এখন যেহেতু 60% বলেছে, স্যার এই খাতা হ্যাঁ স্যার খাতা মূল্যায়নগুলো কি কলেজ শিক্ষকরাই করবেন? হ্যাঁ, সবকিছু স্যাররাই করবে, কিন্তু খাতাটাকে পাঠাতে হবে এইটুকু ওরা দেখবে যে কাজটা হচ্ছে কিনা। এটা মানে জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে হাত দিবে না। জাতীয় বিশ্ববিদ্যালয় হাত দিচ্ছে হচ্ছে যে এই কাজটা করা হচ্ছে কিনা, কারণ ইনকোর্স তো হচ্ছে স্যারদের ব্যাপার। এটা পুরো একজন কোর্স টিচারের উপর ডিপেন্ড করবে। অতএব জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে কোনো হাত নেই। ঠিক আছে, তো সে কোন পেপারের উপর পরীক্ষা নিবে, কি পড়াবে, কিন্তু সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় দেখতে চাচ্ছে যে এটা কাজটা ঠিকমতো করা হচ্ছে কিনা। এইটাকে অন্তত তারা দেখবে। বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। এটা সবই রাখবো স্যাররাই স্যার দেখবে। সিস্টেমটা। আর যেহেতু এবারে নাকি আগেও খাতা ভাইবা সেভ করা বলা হতো, হ্যাঁ আগেও খাতা সংরক্ষণ করে রাখতে বলা হতো, কিন্তু খাতা জাতীয় বিশ্ববিদ্যালয় যে কোনো সময় চাইতে পারে এমনটা বলা হতো। তো সেই হিসাবে ইনকোর্স পরীক্ষা কোনো রকম ভাবে নিয়ে রেখে দিত। কিন্তু এখন যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় সরাসরি চাচ্ছে যে আমাদের নাম্বার ইনপুটের সাথে সাথে খাতাও দিতে হবে, তো এই ক্ষেত্রে আমাদের টিচারদের অবশ্যই একটু মানে ঘুরে ফিরে বসতে হচ্ছে যে না, তাহলে এখন সিরিয়াস হওয়া দরকার। স্টুডেন্টরাও এটার একটা সুবিধা নিচ্ছিল এতদিন। এটা টিচারদের দোষ আমি বলবো, স্টুডেন্টদের দোষ না। এটা আগে থেকে একটা ট্রেডিশন চালু করে ফেলেছিল, সেটা কলেজ ফেলেছে, জাতীয় বিশ্ববিদ্যালয় না। সেটা কলেজ বা কলেজের টিচার বা মানে বিভাগ এক্ষেত্রে দায়ী বলা যায়। এখন সেটাকে যেহেতু কলেজে একটু হাত দিচ্ছে, বিশ্ববিদ্যালয় হাত দিচ্ছে, অতএব কলেজের একটু করা হওয়া উচিত। কারণ এটাকে যে উদ্দেশ্যে মেইনলি করার কথা ছিল সেই উদ্দেশ্যে তো হচ্ছে না। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। স্যার নতুন সিস্টেমটাও ভালোই, কিন্তু আরেকটু টিচার থাকতো তাহলে কোর্সটা কমপ্লিট হয়ে যেত। কিন্তু টিচার কোনো কি ব্যাপার। স্যার আমাদের থার্ড ইয়ারে নাকি এবার ভাইবা হয়ে যাবে। তার আমি একটু একটা মেসেজ দিয়ে নিই। আচ্ছা, তো যাই হোক, আমরা আমাদের পড়াটা শুরু করি। হ্যাঁ, তা নাহলে ওদিকে আবার দেরি হয়ে যাবে। আমাদের পড়াটা শুরু করা দরকার। আচ্ছা, আমরা রেপ অফ দ্য লকে ছিলাম। আচ্ছা, আমরা থার্ডের কতদূর গেছিলাম বলো তো? সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? এটা কি থার্ড ইউনিট, এই ক্যান টু থার্ড, এটার কি আমরা মোটামুটি 50% পড়েছিলাম নাকি? এবং বলেছিলাম এখানে যেহেতু একটা কার্ড খেলার ব্যাপার রয়েছে, তো এই কার্ড খেলাটা নিশ্চয়ই তোমরা একটু সামাই টামারি পরে বুঝে নিবা। ঠিক আছে, এটা আমি আর পড়াতে যাচ্ছি না। কার্ডের ব্যাপারটা আমি কথা বলবো না, আমি জাস্ট কার্ড খেলা পরবর্তী যে অংশটা সেটা নিয়ে একটু কথা বলবো। ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা, তো সবাইকে একটু দেখছিলাম আর একটু প্যারাফ্রেজ টেস্ট একটু দেখছো নাকি অবস্থা বলো?
জি জি স্যার স্যার আচ্ছা, দেখে থাকলে ভালো। স্যার আপনি তো বলছিলেন যে স্যার যে সিম ফেয়ার দুভাগ হয়ে যায় ওটা আপনার হাসি পায়, ওটা তো দেখে কান্নাই চলে আসছিল। তাই না? ও আচ্ছা আচ্ছা, কান্না চলে আসছিল। আচ্ছা, হতে পারে। পরে দেখি আমার ভালো লেগে যাচ্ছে, তাই পরে কান্না বন্ধ করে দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আমরা তাহলে একটু পড়াটা শুরু করি। তাহলে এ পর্যন্ত তারা বিভিন্ন খেলাধুলায় ব্যস্ত, ঠিক আছে তো? এবং শেষ পর্যন্ত কে জিতে যায় বলো তো? এই ওম্বার খেলাটা, এটা কিন্তু ওম্বার খেলা, এটা নিয়ে নোট থাকতে পারে, ঠিক আছে তো? শর্ট নোটও থাকতে পারে। বিলিন্দাই জিতবে। হ্যাঁ, বেলিন্ডা হচ্ছে এই ওম্বার খেলায় কিন্তু জিতে যায়। হ্যাঁ, হুম। স্যার আপনি পড়ায় দেন। দেখো, তারপর হচ্ছে এই জায়গা থেকে যদি আমরা একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো, এখানে দেখলে আমরা বুঝতে পারবো যে কি, যে বেলিনটা শেষ পর্যন্ত জিতে যায়। হ্যাঁ, এই জায়গাটা। হ্যাঁ, দেখো এইখানে একটু যদি দেখি, এইখানে কিভাবে জিতলো সেইখানে একটু যদি খেয়াল করো তাহলে একটু বুঝতে পারো। দেখো, দ্য কিং আনসিন লার্কড ইন হার হ্যান্ড। কিং মানে কোন তাসটাকে বোঝায় বলো তো? কিং বলতে কোন কার্ডটাকে বোঝায়? কত নম্বর কার্ড? ছেলেরা বিশেষ করে বলতে পারবে নাকি? হ্যাঁ, এটা তো 1 নম্বর কার্ড মনে হয়। সবচেয়ে বড় নাকি? হুম, দেখো তো কোনটাকে বোঝায়? এই যে এইটা, হ্যাঁ, এটাই কি সবচেয়ে বড় কার্ড নাকি? হুম, এটা না কোনটা বলো তো? আমি তো আবার কার্ড খেলা খুব একটা জানি না। বর্তমানে তো এ লেখা থাকে ওইটা, কিন্তু এটা তো আগের সময়ের। হ্যাঁ, ঠিক আছে। দেখো, আমি আবার এসব কার্ড টার্ডের খেলা বুঝি না খুব একটা, কখনো খেলি নাই। ছেলেরা কি কেউ নাই আজকে ক্লাসে? স্যার ওটাকে স্যার আছি তো। নাকি ট্যাক্কা বলে এ নাকি লেখা আমার থাকে মতোই ওইটাকে। সবাই? আমার স্যার মতোই মানে একটা মানে একটা খেলার মনে কাঠ বড় তো, যেমন ম্যারিজ খেলার মধ্যে স্যার গোলাম বড়, তার মধ্যে আপনি ইয়ার মধ্যে ওই যে ফোটার মধ্যে একটা আছে না, হ্যাঁ, এটার মধ্যে আপনার ইয়া বড়, ওই যে টিক্কা কয় রাজা, ওটা বড় গোলাম, হয়। টিক্কা, হ্যাঁ, ঠিক আছে তো? এগুলো নাম তো স্যার অনেকখানি বলো। রুইতন রং। হ্যাঁ, তো দেখো এখানে কিং, তারপরে এটা হচ্ছে কি, কুইন হচ্ছে তার পরের ধাপ। হ্যাঁ, কুইন, এই যে কুইন হচ্ছে এটা। হ্যাঁ, ঠিক আছে। সবচেয়ে বড় হচ্ছে এ মনে হয় নাকি? এ হচ্ছে সবচেয়ে বড়, ঠিক আছে তো? তারপর হচ্ছে কে, তারপরে কিউ, তারপরে জে, এরকম করে। হ্যাঁ, হিসাবটা জি একটু, স্যার। হ্যাঁ এভাবে, ঠিক আছে তো? তাহলে এখানে কুইন হচ্ছে তার মানে থার্ড স্টেপে সে বড়। তার মানে তার হাতে এইগুলো আছে। কার হাতে? এই বেলিন্টার হাতে কিং আছে, কুইন আছে। হ্যাঁ, মোটামুটি হি স্প্রিংস টু ভেঞ্জেন্স উইথ অ্যান অ্যাঙ্গার পেস। দেখো এই যে এসি মানে হচ্ছে কিন্তু এ দিয়ে যেটা বোঝায় না, সেটা হচ্ছে এসি এস, এই ত্রাসটাকে। হ্যাঁ, দেখো এই যে দেখো এ, হ্যাঁ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সবচেয়ে বড়। হুম, তো তারপর দেখো, and falls like thunder on the prostrate ace। হ্যাঁ, তার মানে এইসকে পরাজিত করে দিল কিং দিয়ে, কুইন, ঠিক আছে তো? কি দেখো, কিং আনসিন লার্ক ইন হার হ্যান্ড। হার হ্যান্ড মানে হচ্ছে বেলিন্ডার হাতে, বেলিন্ডার হাতে কিন্তু লুকিয়ে ছিল সেখান থেকে। আর এদিকে মর্ন হিজ ক্যাপটিভ কুইন, তা দিয়ে সে কুইনকে পুরো কুপঘাত করে দিল। এবং হি স্প্রিংস টু ভেঞ্জেন্স উইথ অ্যান এগার পেস, ঠিক আছে তো? অ্যান্ড ফলস লাইক থান্ডার অন দ্য প্রস্টেট এইস। এই হি মানে হচ্ছে কিং, কিং মোটামুটি এসে পড়লো। অ্যান্ড দ্য নিম এক্সাল্টিং ফিলস উইথ শাউটস দ্য স্কাই। হ্যাঁ, এবং দ্য নিম মানে বেলিন্ডা জিতে গিয়ে এত খুশি হলো যে পুরো তার চিৎকারে যেন পুরো আকাশটা পূর্ণ হয়ে গেল। মানে কি, পুরো এত আনন্দে খুশিতে সে এমন চিৎকার করে উঠলো বেলিন্ডা, যেমন যেন পুরো আকাশ তার চিৎকারে ভরে গেল। দ্য ওয়ালস, দ্য উডস, লং। কত পেজ একটু বল প্লিজ। বলো। হ্যাঁ, ডক্টর সেনের কত পেজ? দেখো তো কত পেজ। 126। লিখে দিল 126। আচ্ছা, তাই বলছে দেখো, দ্য ওয়ালস, তাহলে কি হলো? দ্য স্কাই, দ্য ওয়ালস, দ্য উডস, লং ক্যানেলস, সবাই যেন প্রতিধ্বনিত হলো তার চিৎকারে। হ্যাঁ, মানে তার চিৎকারে পুরো এলাকা প্রতিধ্বনিত হয়ে গেল। কার চিৎকারে বলো? ব্যালেন্ডার চিৎকার। বেলিন্ডা। স্যার হ্যাঁ, বেলিন্ডা ওম্বার খেলায় জিতে গেল। তার বলছে কি, এবার আমাদের রাইটার বলতেছে, ও থটলেস মর্টালস। থটলেস মর্টালস কাদেরকে বলা হচ্ছে?
এই বেলিন্ডা সহ আর সবাইকে বলা হচ্ছে এভার ব্লাইন্ড টু ফেট, সবাই তাদের ভাগ্যের কাছে কি সবাই ব্লাইন্ড, মানে কি তারা তাদের ভাগ্যে যে কি আছে জানে না। তাহলে কি যে বেলিন্ডা এখন খুব আনন্দ করছে, রাইটার বলতেছে যে বেলিন্ডা এখন আনন্দ করছে সে কিছুক্ষণ পরেই তার এমন দুর্ঘটনা ঘটবে যে সে জানে না। টু সুন রিজেক্টেড, এখন যে খুশি হচ্ছে দেখো, টু সুন ইলেট, কখন সে খুশি কখন সে হতাশ এটা আসলে বলা মুশকিল। সাডেন দিস অনার্স শ্যাল বি স্ন্যাচড অ্যাওয়ে, বলছে খুব শীঘ্রই এই যে অনার যে পেলো সে, হ্যাঁ ওমবার খেলায় জিতে যে সম্মান পেলো, খুব শীঘ্রই এখন তার অনার কি করা হবে, স্ন্যাচ করে নেওয়া হবে। অ্যান্ড কাস্ট ফর এভার দিস ভিক্টোরিয়াস ডে, এবং আজকের এই ভিক্টোরিয়াস ডে কে তার কাছে অভিশপ্ত মনে হবে। বুঝতে পারছো, কিছুক্ষণ পরেই সবকিছু কেমন মনে হবে, অভিশপ্ত ভাববে যে এখানে আসাই তার ভুল হয়েছে, এখানে না আসলে হয়তোবা ভালো হতো নাকি। সবাই বুঝতে পারছো? জি স্যার। এবার কি হচ্ছে, ফর লু দ্য বোর্ড উইথ কাপস অ্যান্ড স্পুনস ইজ ক্রাউন্ড, সবাই এখন খাওয়া দাওয়ার জন্য রেডি। দেখো তাহলে দ্য বোর্ড উইথ কাপস অ্যান্ড স্পুনস ইজ ক্রাউন্ড মানে কি, মানে এতক্ষণ ধরে তারা মজা করলো, খাওয়া দাওয়া, এখন হবে কি খাওয়া দাওয়ার পালা নাকি, সবাই খাওয়া দাওয়া করতেছে। দ্য বেরি ক্র্যাকেলস, মানে বেরি মানে সবাই যখন চেবাচ্ছে, হ্যাঁ তখন ফেটে যাচ্ছে, বেরি ক্র্যাকেলস। একটু মিউট রাখো গো, কার মনে হয় সাউন্ড হচ্ছে। তাহলে দ্য বেরি ক্র্যাকেলস অ্যান্ড দ্য মিল টার্নস রাউন্ড, মিলস মানে যেখানে যে যা দিয়ে বেরি কি করা হচ্ছে, বেরিকে পিষে জুস করা হচ্ছে। এবং বলা হচ্ছে কি, অন শাইনিং অল্টার্স অফ জাপান দে রেইজ দ্য সিলভার ল্যাম্প দ্য ফিয়ার স্পিরিট ব্লেজ, হ্যাঁ মানে কি ওদিকে ল্যাম্প জ্বালিয়ে দেওয়া হলো, সেই মর্নিং যেমন আছে না যে ক্যান্ডেল লাইট ডিনার হয়, ওরকম কি হচ্ছে চারিপাশে যে জাপানের তৈরি যে মানে কি বলবো ল্যাম্প গুলো আছে সেগুলোকে কি করা হলো, জ্বালিয়ে দেওয়া হলো। দ্য ফিয়ার স্পিরিটস ব্লেজড, আর যে ফিয়ার স্পিরিট কারা, সেই ফিয়ার স্পিরিট বলো, ফিয়ার স্পিরিট বলছে কি যে সবাই মোটামুটি এদিকে আনন্দ করছে, খুশি হচ্ছে, ড্রিঙ্ক করতেছে যে যার মতো, হ্যাঁ যে যার মতো সবাই খুশিতে মত্ত। ফ্রম সিলভার স্পাউটস দ্য গ্রেটফুল লিকুয়ার্স গ্লাইড, সিলভার কাপে কি হচ্ছে, লিকুয়ার ঢালা হচ্ছে, লিকুয়ার মানে কি ওই যে ড্রিঙ্ক ঢালা হচ্ছে। হোয়াইল চায়নাস আর্থ রিসিভ দ্য স্মোকিং টাইড, অন্যদিকে চায়না আর্থ মানে কি, মানে চীনামাটির তৈরি যে পাত্র, এটা চায়না আর্থ, হ্যাঁ সেগুলোর উপর কি ফেলা হচ্ছে, গরম, হ্যাঁ গরম খাবার হয়তো ঢালা হচ্ছে। দেখো হোয়াইল চায়না আর্থ রিসিভস দ্য স্মোকিং টাইড অ্যাট ওয়ান্স দে গ্র্যাটিফাইড দিয়ার সেন্ট অ্যান্ড টেস্ট, হ্যাঁ সবাই খাবারের টেস্ট নিয়ে সেন্ট নিয়ে খুব খুশি হয়ে গেল। অ্যান্ড ফ্রিকুয়েন্ট কাপস প্রলং দ্য রিসেস রিপেস্ট, হ্যাঁ এবং সবাই কি মোটামুটি ওই যে খাওয়া দাওয়া করতেছে, এই সেন্সটাই বারবার বোঝানো হচ্ছে, সবাই কাপ নিচ্ছে, কাপে কি হচ্ছে, ফ্রিকুয়েন্ট কাপস মানে একই জিনিস বারবার কাপে ঢালা, যেমন একজন চা খাচ্ছে অনেকবার চা নিল, এরকম হয়তো বা কেউ ওয়াইন খাচ্ছে অনেকবার ওয়াইন নিল, এরকমটা বোঝানো হচ্ছে। তাই বলছে অ্যান্ড ফ্রিকুয়েন্ট কাপস প্রলং দ্য রিপেস্ট স্ট্রেইট ওভার রাউন্ড দ্য ফেয়ারি হার এয়ারি ব্যান্ড, আর ওদিকে স্ট্রেইট হোভার মানে কি উঠতেছে, রাউন্ড দ্য ফেয়ার মানে কাকে বোঝাচ্ছে এখানে বলো, বেলিন্ডার, হ্যাঁ তার সেই এয়ারি ব্যান্ড তাকে রক্ষা করার জন্য তার আশেপাশে উঠতেছে। অ্যান্ড সাম অ্যাজ শি সিপড দ্য ফিউমিং লিকুয়ার ফ্যান, দেখো যাতে ঠোঁট না পুড়ে যায়, বলছে দেখো কিছু আছে ওই সিল্ক, যখনই বেলিন্ডা তার কাপে চুমুক দিচ্ছে তারা গিয়ে কাপের উপরে বাতাস করতেছে, ঠিক আছে তো, যাতে কি হয় গরম, হ্যাঁ গরম চায়ে যেন তার কি না পুড়ে যায়, ঠোঁট না পুড়ে যায়, জিভ না পুড়ে যায়। তারপরে দেখো সাম as she sipped the fuming liquor fanned and some over her lap their cheerful plumes displayed, আর কিছু আছে তার কোলে গিয়ে বসতেছে, ঠিক আছে তো। দেখবা যে ওই রেস্টুরেন্টে খাইতে গেলে এক ধরনের মানে ওই তোয়ালে টাইপের জিনিস কিন্তু মানুষ এই কোলের কাছে দেয়, বুঝছে না, যাতে খাবার টাবার পরে পোশাক না নষ্ট হয়, হ্যাঁ বুঝতে পেরেছো। তো এরকম কিছু আছে কি করছে, সাম ওভার আর ল্যাপ, তার কোলের উপরে, তার ল্যাপের উপর কি করতেছে, দে আর কেয়ারফুল প্লুমস ডিসপ্লেড, তাদের যে পাখা সেটাকে ডিসপ্লে করে দিচ্ছে, ওই যাতে তার পোশাক নষ্ট না হয়ে যায়।
হ্যাঁ, সবাই কিভাবে রক্ষা করছে দেখো। অ্যান্ড ট্রিমলিং, সবাই কিন্তু কাঁপতেছে ভয়ে, হ্যাঁ। অ্যান্ড কনসাস অফ দ্য রিচ ব্রকেড, হ্যাঁ, এবং তার যে পোশাক, তার যে সাজগোজ, এগুলো নিয়ে প্রত্যেকটা স্পিরিট খুব মানে সচেতন, যাতে কোনোটা নষ্ট না হয়ে যায়, হ্যাঁ, কোনোটা যেন মানে কফি পরে হোক, খাবারের ঝোল পরে হোক, নষ্ট না হয়ে যায়, হ্যাঁ। এবং বলছে দেখো, কফি হুইচ মেক্স দ্য পলিটিশিয়ান ওয়াইজ অ্যান্ড সি থ্রু অল থিংস উইথ হাফ শাট আইজ। দেখো কফিকে কিভাবে মডিফাই করা হয়েছে বলো, কফির কি গুণাগুণ বলো তো এখানে? পলিটিশিয়ানদের ওয়াইস করে, হ্যাঁ, এবং চোখ বন্ধ করে তারা ভাবে, হ্যাঁ, বলতে কফি পান করে আর মানুষ কি করে, চোখ বন্ধ করে দেখতে পায়। সি থ্রু অল থিংস উইথ হাফ শাট আইজ, মানে কফি এত গুণাগুণ সম্পন্ন যে মানুষের ব্রেনে একটা অ্যাক্টিভিটি তৈরি করে যাতে তারা খুব গভীর চিন্তা করতে পারে। তাহলে সেই কফি দেখো, সেন্ট আপ ইন ভ্যাপার্স টু দ্য ব্যারনস ব্রেইন, সে কফি কার ব্রেনে কাজ করলো বলো? সেই ব্যারন, কফির ধোয়া ব্রেনে গিয়ে একটা খারাপ লর্ড পেটারের ব্রেনে কাজ করলো যে কিছু একটা করতে হবে, হ্যাঁ। নিউ স্ট্র্যাটাজেমস দ্য রেডিয়েন্ট লকস টু গেইন, হ্যাঁ, তার এই সুন্দর লকগুলোকে গেইন করতে হলে নতুন কোন স্ট্র্যাটাজেম বা প্ল্যান করতেই হবে। তা ওই সেই ব্যারন কি করছে, কফি খাচ্ছে আর ভাবতেছে কি করা যায়, কি করা যায়। ও এখানে তো শুধু চুলের কথাই বলতেছে, মানে মেয়ের প্রতি আকর্ষণ এটা কোনো বলতেছে না, শুধু চুলের প্রতি আকর্ষণ। আপাতত চুলটাই বোঝো, চুলটাই বোঝো আগে, ঠিক আছে, হ্যাঁ। দিয়ে দেখো গল্পটা শেষ পর্যন্ত কি দাঁড়ায়, দিয়ে তারপরে বিবেচনা করবা যে কি বোঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাই বলছি কি যে নতুন পরিকল্পনা, যে লকগুলোকে সে গেইন করবে। ও সিজ র্যাশ ইউথ, তারপরে চিন্তা ভাবনা থামিয়ে ডেটিস্ট এর ইট ইজ টু লেট ডেসিস্ট, হ্যাঁ, নিজেকে বলতেছে কি কবি বা হয়তো এরা বলতেছে যে ব্যারনের উদ্দেশ্যে বলতেছে যে এই যে র্যাশ ইউথ, তোমার একটু থামা উচিত। তুমি যে কাজটা করতে যাচ্ছ, মানে বিবেক যেন বলতেছে তোমার এটা নিয়ে সামলানো উচিত, ডেসিস্ট করা উচিত, কারণ তুমি যা করতে যাচ্ছ তা কিন্তু খুব খারাপ কিছু বয়ে নিয়ে আসবে। অতএব দেরি হওয়ার আগেই নিজেকে নিয়ন্ত্রণ করো। ফিয়ার দ্য জাস্ট গডস অ্যান্ড থিঙ্ক অফ সিসিলাস ফেট, চেঞ্জ টু আ বার্ড অ্যান্ড সেন্ড টু ফ্লিন্ট ইন এয়ার, শি ডিয়ারলি পেইজ ফর নিসাস ইনজুর্ড হেয়ার। দেখো এখানে একটা অ্যালিশন আনা হয়েছে, তাই তো, সিসিলা বলে একজন, তাই তো, একজনের ক্যারেক্টারের কথা বলা হয়েছে, তার ভাগ্যে একটা খুব খারাপ জিনিস ঘটেছিল, একই রকম, যে সিসিলাকে কি করা হয়েছিল, পাখিতে রূপান্তর করে দেওয়া হয়েছিল, বুঝতে পেরেছো? অ্যান্ড শি সেন্ট টু ফ্লিট ইন এয়ার, এবং পাখিতে রূপান্তর করার মাধ্যমে তাকে কি করা হয়েছিল বলো, বাতাসে বা আকাশে উড়তে ছেড়ে দেওয়া হয়েছিল। শি ডিয়ারলি পেইজ ফর, দেখো, হ্যাঁ, নিসাস ইনজুর্ড হেয়ার, নিসাস বলে আরেকজন ক্যারেক্টার, বুঝতে পেরেছো? তাই এটা হচ্ছে তার বাবা। এইখানে একটা দেখো, ইনজুর্ড হেয়ার, নিসাস ইনজুর্ড, শি ডিয়ারলি পেইজ, ডিয়ারলি পে মানে কি স্যার কর্মফল। স্যার এইটার উচ্চারণটা কি স্যার? মেয়েটার নামের উচ্চারণটাই পারি না তো। সিসিলা কোনটা স্যার এই যে নিশুর মেয়ে যেটা, সিসিলা, এই যে আমি তো বললাম না, কয়েকবার তো উচ্চারণ করলাম। স্যার বুঝতে পারি না, আমার এখানে একটু প্রবলেম ছিল স্যার। আচ্ছা, সিসিলা, SCY, তাই তো। তাহলে দেখো, ফেট চেঞ্জ টু আ বার্ড অ্যান্ড সেন্ড টু ফ্লিট ইন এয়ার, শি ডিয়ারলি পেইজ, ডিয়ারলি পে মানে কি, ডিয়ারলি মানে কি, মানে এর জন্য অনেক ক্ষতিপূরণ দেওয়া, ডিয়ারলি পে মানে হচ্ছে কি বলা হয় এটাকে, ক্ষতিপূরণ দেওয়া, শাস্তি বা ক্ষতিপূরণ, তাই তো, ফর নিসাস ইনজুর্ড হেয়ার। আচ্ছা দেখো, এই জায়গায় আসলে কি বোঝানো হচ্ছে, যদি আমরা এআইতে পাই তাহলে হয়তো একবারে ওখান থেকে আমরা গল্পটা দেখে আসতে পারি। দেখো, নয়তো আমাকে আবার বলতে হবে। এই যে দেখো, এখানে দেখো, এই জায়গায় যদি আমরা একটু পড়ি তাহলে পাবো। দেখো, দ্য লাইন্স আর ফ্রম আলেকজান্ডার, এটা রেফার টু, দেখো, সিলা অ্যান্ড নিসাস, দ্য স্পিকার ইজ ওয়ার্নিং, মানে এখানে কেন ব্যবহার করা হয়েছে, ওয়ার্নিং দিচ্ছে কাকে, তাই এগেইনস্ট আ ফুলিশ অর হার্মফুল অ্যাকশন, ইউজিং দ্য এক্সাম্পল অফ সিসিলাস ট্রান্সফরমেশন অ্যাজ আ কশনারি টেল, যে তাকে যেমন ট্রান্সফর্ম করে দেওয়া হয়েছিল, এখানেও এরকম হয়তো বা ভাগ্য কি করতে পারে, যে হয়তো খারাপ কাজটা করবে তাকে এরকম একটা শাস্তি দিতে পারে,
অতএব এরকম একটা মানে কথা হয়তো ব্যারনের উদ্দেশ্যে বলেছে আমাদের স্পিকার। দ্য মিনিং ইজ রেসপেক্ট দ্য রাইটিয়াস গডস অ্যান্ড রিমেম্বার, দেখো সিসলাস ফেট, শি ওয়াজ চেঞ্জ ইনটু আ বার্ড অ্যান্ড ফোর্স টু ফ্লাই ইন দ্য স্কাই বিকজ শি বিট্রেড হার ফাদার, দেখো নিসাস, বাই কাটিং অফ হিজ ম্যাজিক হেয়ার। এখানে ম্যাজিক হেয়ারের কথা, মানে তার বাবার এক ধরনের ম্যাজিক হেয়ার ছিল, ঠিক আছে তো, যেটা পাইলে পারে সে অনেক কিছু করতে পারতো ওই ম্যাজিক হেয়ার দিয়ে। তো সেটা সে হয়তো কেটে নিয়েছিল বাবার। পরে কি হয়েছিল বলো? পরে তাকে তার বাবাই পানিশমেন্ট স্বরূপ দেখো পাখি বানিয়ে দিচ্ছে, পাখি দিয়েছিল। হ্যাঁ, তাই বলছে দেখো, this is a direct warning. The speaker urges the listener to be mindful of divine justice and the consequence of actions, citing দেখো Sisera's story as an example of divine retribution. দেখো, this describes Sisera's punishment. She was not simply killed but transformed into a bird, especially the দেখো Cyrus, a seabird in some versions, and condemned to fly. This explained দেখো the reason for her transformation. Sisera, in love with Minos, the enemy of her father's Nisus, cut off Nisus' purple lock of hair, a source of his invincibility, মানে এই হেয়ারে ছিল শক্তি, which allowed Minos to defeat him. এতে কি হলো কি, তাই তো সিসিলাস যে মানে লাভার, তো মিনস শেষে করলো কি, তার বাবাকে পরাজিত করতে পেরেছিল। This act of betrayal and violence against her own father, symbolized by the cutting of the hair, resulted in divine punishment. অতএব এই ওয়ার্নিংটা কার মানে বিরুদ্ধে দেওয়া হচ্ছে, কাকে দেওয়া হচ্ছে ওয়ার্নিংটা বলো তো? তাই না, ব্যারনকে দেওয়া হচ্ছে। ওকে, তা হচ্ছে বাট হোয়েন টু মিসচিফ মর্টাল বেন্ড দেয়ার উইলস, কিন্তু এই মিসচিফ মর্টাল মানে কি, যে সকল মানুষেরা খারাপ কাজ করতে উদ্যত হয়। দেখো বেন্ড দেয়ার উইল মানে কি, যখন ইচ্ছা করে যে একটা কিছু করব তখন তারা করেই বসে। হ্যাঁ, তাই বলছে বাট হোয়েন টু মিসচিফ মর্টালস বেন্ড দেয়ার উইল, হাউ সুন দে ফাইন্ড ফিট ইনস্ট্রুমেন্ট অফ ইল, তখন খারাপ কাজ করার জন্য যে ইনস্ট্রুমেন্ট দরকার সেগুলো কেমন করে যেন খুব তাড়াতাড়ি পেয়ে যায়। হ্যাঁ, তাহলে চুল কাটতে হলে তার কি দরকার বলো, করার দরকার, সিজার, হ্যাঁ সিজার দরকার, নাকি ক্যাচি দরকার, কেচি বা কাচি, সে কাচি দরকার। এখন এমন ভাব হচ্ছে যে হঠাৎ করে সে তার কাচিটা পেয়েও গেল, মানে খারাপ মানুষ যখন খারাপ কিছু করার চেষ্টা করে তখন সে দ্রুত নাকি খারাপ কাজ করার উপাদানগুলো হাতের কাছে পেয়ে যায়। তাই বলছে জাস্ট দেন, যেহেতু ব্যারন অলরেডি কফি খাইতে খাইতে ভেবেই ফেলেছে যে এইভাবে আমাকে কি করতে হবে, ওই লক দুটা কাটতে হবে। অতএব জাস্ট দেন ক্ল্যারিসা কি আরেকজন নাকি? আচ্ছা, লকের দায়িত্ব কোন শিল্পকে দেওয়া হয়েছিল মনে আছে? তার নাম কি? স্যার ক্রিসপিসা, তাই তো? হ্যাঁ ক্রিসপিসা। হ্যাঁ, আর এটা হচ্ছে ক্ল্যারিসা হচ্ছে কি তাদেরই এই দলের মধ্যে কেউ একজন মেয়ে। ক্ল্যারিসা করলো কি, ড্রু উইথ টেম্পটিং গ্রেস আর টু এজ ওয়েপন ফ্রম আ শাইনিং কেজ। মেয়েদের ব্যাগ থাকে না, ভ্যানিটি ব্যাগ থাকে নাকি, ভ্যানিটি ব্যাগের ভিতরে কিন্তু অনেক কিছু জিনিস থাকে, নেল কাটার থাকে হয়তো বা, হ্যাঁ নেল পলিশ থাকে, মেকআপ টেকআপের থাকে। তো এই ক্ল্যারিসার ব্যাগে কি ছিল, একটা টু এজ ওয়েপন ছিল। টু এজ ওয়েপন মানে কি, ওই নিশ্চয়ই কেচি টেচি কিছু একটা হবে। অতএব ফ্রম হার শাইনিং কেজ, তার কেজ থেকে এরকম একটা টু এজ ওয়েপন বার করলো। ঠিক যেমন করে কি করে নায়কদেরকে হেল্প করে না নায়িকারা অনেক কিছু দিয়ে, বলো যুদ্ধের ময়দানে বীরকে অস্ত্র হাতে তুলে দেয়, এরকম বলছে ঠিক নাইটদেরকে যেমন লেডিরা, হ্যাঁ দেখো, সো লেডিজ ইন রোমান্স অ্যাসিস্ট দেয়ার নাইট প্রেজেন্ট দ্য স্পেয়ার মানে কি তরবারি এনে দেয়, না হয়তো বর্ষা বা ফলা এনে দেয়, দিয়ে নায়িকা দেয় ইয়াকে, না নায়ককে বা নাইটকে দেয়, যা নিয়ে কি করতে হয়, আর্ম হিম ফর দ্য ফাইট, যা দিয়ে ওই নাইটকে যুদ্ধ করতে হয়। ঠিক একইভাবে ক্ল্যারিসা তার ব্যারনকে ওইরকম একটা টু এজ ওয়েপন দিয়ে দিল তার যুদ্ধক্ষেত্রে নিজে ওকে আর্ম করার জন্য, সাজানোর জন্য, অস্ত্র সজ্জিত করার জন্য। সুতরাং হি টেক্স দ্য গিফট উইথ রেফারেন্স, নাইট মানে আমাদের ব্যারন, সেও খুব সম্মানের সহিত গিফটটা নিল। অ্যান্ড এক্সটেন্ড দ্য লিটল ইঞ্জিন অন হিজ ফিঙ্গার্স এন্ড, কেচি কিভাবে ধরে বলো তো, দুই আঙ্গুলের ভিতরে করতে হয়, দুই আঙ্গুল দিয়ে ধরে না, দেখো সিজার। হ্যাঁ, এই যে মনে করে সিজার, তাই তো, আঙ্গুলে যেভাবে ধরা হয় দুই হাত দিয়ে, ওইভাবে করে দুইটা আঙ্গুল দিয়ে কি করছে, এই যে এইভাবে, হ্যাঁ অলরেডি এই যে এটাই মনে করো ব্যারন। হ্যাঁ, সে কি করছে দেখো,
হ্যাঁ, হি টেক দ্য লিটল ইঞ্জিন অন হিজ ফিঙ্গার্স এন্ড দিয়ে তো ধরতে হয় নাকি, সেটা দিয়ে সে ধরে ফেললো। দিস জাস্ট বিহাইন্ড বেলিন্ডাস নেক হি স্প্রেড, আর অমনি হয়তো বেলিন্ডার কাছাকাছি ছিল, সে কি করলো কি কেচিটা নিয়ে গিয়ে বেলিন্ডার ঠিক ঘাড়ের কাছে নিয়ে গেল। দেখো, দিস জাস্ট বিহাইন্ড বেলিন্ডাস নেক হি স্প্রেড অ্যাজ ওভার দ্য ফ্র্যাগমেন্ট স্টিমস শি বেন্ড হার হেড। কিন্তু হয়তো কফি খাচ্ছিল বলে কফিটা হয়তো একটু গন্ধ নেওয়ার জন্য অনেক সময় করি না আমরা একটু মুখ মাথা নিচু করে কফিতে চুমুক দিই, এরকম ভাবে যেই মানে কি হচ্ছে মানে অনেক সময় একটা আকর্ষণ, একটা সাসপেন্স কাজ করে এই সময় নাকি, মারতে গিয়ে মারতে পারতেছে না, কাটতে গিয়ে কাটতে পারতেছে না, ওইরকম একটা সাসপেন্স কিন্তু কিছুক্ষণ চলবে। হ্যাঁ, ব্যারন কয়েকবার ট্রাই করবে কিন্তু কাটতে পারবে না, বারবারই কি হবে দেখো, অ্যাজ ওভার দ্য ফ্র্যাগমেন্ট স্টিম শি বেন্ডস হার হেড, এই জন্য সে স্প্রেড করলেও কাটতে পারলো না। সুইপ টু দ্য লক আর থাউজেন্ড স্প্রাইট রিপেয়ার, ঠিক ওই সময় লকটাকে রক্ষা করার জন্য হাজার হাজার স্পিরিট কি হলো এসে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলো নাকি, আসলে এরকম। দেখো, আর থাউজেন্ড উইংস বাই টার্ন ব্লো ব্যাক দ্য হেয়ার, তারা কেমন করছে কি হাজার হাজার স্পিরিট তাদের পাখা উড়িয়ে বারবার এই চুলটাকে সরিয়ে দিচ্ছে, ব্লো করে দিচ্ছে যাতে কেচিতে না লাগে। অ্যান্ড থ্রাইস দে টুইস্ট দ্য ডায়মন্ড ইন হার হেয়ার, এবং তাকে সতর্ক করে দেওয়ার জন্য তার কানে যে ডায়মন্ড আছে সেটাকে কয়েকবার তারা টাচ করেছে। কয়েকবার মানে কতবার সংকেত দিয়েছে দেখো, তিনবার। হ্যাঁ, থ্রাইস দে টুইস্ট দ্য ডায়মন্ড ইন হার হেয়ার, থ্রাইস দেখো শি লুকড ব্যাক, এবং সে তিনবার পিছনে ফিরেও ছিল। এন্ড থ্রাইস দ্য ফোর্ড ড্রিউ নিয়ার, কিন্তু তিনবারই শত্রু কি করেছিল, তার কেচিটাকে সরিয়ে নিয়েছিল, দেখতে পাইনি। হ্যাঁ, তাহলে জাস্ট ইন দ্যাট ইনস্ট্যান্ট, ঠিক সেই সময়ে কি ঘটনা ঘটলো, অ্যাংশাস এরিয়াল শট, তখন এরিয়াল ভাবতেছে দেখি তো কি ঘটতে যাচ্ছে। দ্য ক্লোজ রিসেস অফ দ্য ভার্জিনস থট, তখন সে করলো কি ওই ভার্জিন বা বেলিন্ডার চিন্তার মধ্যে সে ঢুকে গেল। দেখো, চিন্তার ভিতরে সে ঢুকে গিয়ে দেখতে থাকলো যে আসলে বেলিনটা কি চিন্তা করছে। এই লাইনটি একটু দাগে রাখবা। অ্যাজ অন দা দেখো নুজগে ইন হার ব্রেস্ট রিক্লাইন্ড হি ওয়াজ দ্য আইডিয়াস রাইজিং ইন হার মাইন্ড। হ্যাঁ, দেখো, হি ওয়াজ দ্য আইডিয়াস রাইজিং, যখনই সে তার ব্রেস্টে বসলো, হ্যাঁ বুকের উপর যখন বসলো, অমনি হি মানে কি এরিয়াল দেখতে পেল যে তার মনে কিছু আইডিয়া যেন রাইজ করছে। কি আইডিয়া? সাডেনলি ভিউড, সে দেখতে পেল যে ইনস্পাইট অল হার আর্ট, দেখো সে হয়তো কি করছে, সে হয়তো নিজেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। অ্যান আর্থলি লাভার লার্কিং অ্যাট হার হার্ট, দেখো সে কি আসলে পিওর, বলো সে কি আসলে পিওর আছে নাকি সে কোনো লাভার চিন্তা করতেছে, বলো। হ্যাঁ, সে একজনকে নিয়ে ভাবতেছে। আর্থলি লাভার লার্কিং অ্যাট হার হার্ট, সে এরিয়াল দেখলো যে বেলিন্ডা কিন্তু আর পিওর নেই, মানে এরকম নেই, কারণ কি সে অলরেডি একটা লাভারকে নিয়ে ভাবতেছে, ঠিক আছে, কফি পান করতেছে আর তার লাভারকে নিয়ে ভাবতেছে। আর যদি সে লাভারকে নিয়ে ভাবেই, তার বুকের ভিতরে হৃদয়ে যদি একজন লাভারের লার্কিং চলে, তাহলে তো আমরা তাকে আর রক্ষা করতে পারি না, আমাদের আর রক্ষা করা সম্ভব না, কারণ সে নিজেই অলরেডি ধরা দিয়েছে ক্ষতির দিকে, বুঝতে পেরেছো? এই জন্য এরিয়াল কি বলে দেখো, অ্যামেজড কনফিউজড, এরিয়াল অ্যামেজড হয়ে গেল, কনফিউজড হয়ে গেল। হি ফাউন্ড হিজ পাওয়ার এক্সপায়ার্ড, সে দেখলো এরিয়াল ভাবতেছে আমাদের আর ক্ষমতা নেই, আমাদের ক্ষমতা শেষ, আমরা আর কিছুই করতে পারবো না, সুতরাং রিজাইন টু ফেট, তখন তারা সবকিছু ভাগ্যের কাছে ছেড়ে দিল। অ্যান্ড উইথ আ সাই রিটায়ার্ড, এবং তারা কাজ ছেড়ে কি হলো বলো, সে কাজ ছেড়ে চলে গেল, রেখে চলে গেল। যে দরকার নেই আমার, যে নিজেই ক্ষতির মুখে যেতে যাচ্ছে তাকে রক্ষা করা আমাদের সাধ্যের মধ্যে পড়ে না, বুঝতে পারছো? এই জন্য এরিয়াল চলে গেল। দ্য পিয়ার নাও স্প্রেড দ্য গ্লিটারিং ফোরফেক্স ওয়াইড, ওদিকে সেই পিয়ার, হ্যাঁ ব্যারন কি করছে, তার সেই গ্লিটারিং কেচিটা ওয়াইড করতেছে। ওয়াইড করা, প্রথমে কাটতে হলে তো ওয়াইড করতে হবে নাকি, ওয়াইড করলো। ইট ইনক্লোজ দ্য লক, তারপরে সে একদম ক্লোজে নিয়ে গিয়ে, মানে লকের কাছাকাছি নিয়ে গিয়ে, নাও জয়েন্ট সিট, কেচিগুলো এক হয়ে গেল নাকি, কেচির মাথা এক হওয়া মানে কি বলো, চুল কাটা হয়ে গেছে। অমনি টু ডিভাইড, মানে কেচি জয়েন করা মানে বুঝতে হবে লক ডিভাইড হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পেরেছো? বলছে ইভেন দেন বিফোর দ্য ফ্যাটাল ইঞ্জিন ক্লোজড, দেখো এইখানে একটু হাসির কথা আছে, হ্যাঁ, যে অন্তত কেচিটা ঠিক আছে চুলের কাছে নিয়ে গিয়ে ক্লোজড হওয়ার ঠিক আগেই কি ঘটনা ঘটেছিল, আর রেস্ট সিল্ফ টু ফন্ডলি ইন্টারপোজ, এক হতভাগা সিল্ফ
ওই কেচির মধ্যে গিয়ে পড়লো, ঠিক আছে তো, কেচির মধ্যে ঢুকে গেল, মানে কেচির সেই, আর অমনি কি হলো, ফেট আর্স দ্য শিয়ার্স অ্যান্ড কাট দ্য সিল্প ইন টুয়েং, তখন হলো কি, শিয়ার মানে কি, ওই যে কেচির দুইটা মাথা যখন এক হয়ে গেল, অমনি সিল্পটা দুই ভাগে কেটে ভাগ হয়ে গেল, ঠিক আছে তো। কিন্তু শিল্পে কি কোনো ক্ষতি হবে বলো তো? জি না স্যার, তো বাতাস একটু পরে আবার জোড়া লেগে যাবে। সুন ইউনাইট এগেইন, কিন্তু যেহেতু এটা এয়ারি সাবস্টেন্স, এদের যেহেতু কোনো বডি নাই, আবার তারা এক হয়ে গেল। দ্য মিটিং পয়েন্টস দ্য স্যাক্রেড হেয়ার ডিজার্ভস, অর্থাৎ মিটিং পয়েন্ট মানে কি, ওই যে কেচির যে মিটিং পয়েন্ট যখন একসাথে হলো অমনি, ঠিক আছে তো, চুল দুই ভাগে দেখো ডিসচার্ভ হয়ে গেল, মানে কি কেটে দুই ভাগ হয়ে গেল, কোথা থেকে, ফ্রম দ্য ফেয়ার হেড, মাথা থেকে পুরো আলাদা হয়ে গেল, ফর এভার অ্যান্ড ফর এভার। ওই চুল কি আর চুলে লাগানো যাবে বলো? ওই চুল কি আর লাগানো সম্ভব? লাগানো সম্ভব না। অতএব চুল আলাদা হয়ে গেল। দেন ফ্ল্যাশ দ্য লিভিং লাইটেনিং ফ্রম আর আইজ, এইটা দেখে বেলিন্ডা মোটামুটি রাগে তার চোখ যেন জল জল করতে থাকলো। অ্যান্ড স্ক্রিমস অফ হরর রেন্ড দ্য অ্যাফ্রাইটেড স্কাইজ, এবং যে স্কাই এতক্ষণ আনন্দে ধ্বনিতে প্রতিধ্বনিত হচ্ছিল, সে স্কাই এখন হরিফিক চিৎকারে পুরো যেন প্রতিধ্বনিত হতে থাকলো, ঠিক আছে তো। বলছে নট লাউড আর শিক, এই জায়গাটা একটু খেয়াল করে রেখো, দেখো কি সুন্দর একটা এপিক সিমিলি ইউজ করবে, এগুলো হলো এপিক সিমিলি বলা হয়, ঠিক আছে তো। এটা এক ধরনের কি এন্টি ক্লাইম্যাক্সের উদাহরণ, হ্যাঁ দেখো এন্টি ক্লাইম্যাক্সের উদাহরণ। বলছে এমন চিৎকার যে দিল, এমন চিৎকার বেলিন্ডা দিল, যে চিৎকার নো লাউডার শ্রিক্স টু পিটিং হেভেন আর কাস্ট, মানে এইরকম পিটিং চিৎকার আজ পর্যন্ত কখনোই আকাশের দিকে ছোড়া হয়নি। হোয়েন হাজবেন্ডস অর হোয়েন ল্যাপ ডগ, দেখো ডগস ব্রেথ দেয়ার লাস্ট, যখন কারো হাজবেন্ড মারা গেলেও এরকম চিৎকার কেউ করেনি, বা তার ল্যাপ ডগস মারা গেলেও এরকম চিৎকার কোনোদিন মেয়েদের করতে দেখা যায়নি। কথা বুঝতে পেরেছো? তাহলে হাজবেন্ড মারা যাওয়া আর ল্যাপ ডগ মারা যাওয়া কি এক জিনিস বলো? কোথায় পোষা কুকুর আর তাই বলতেছে যে তারা মেয়েরা ল্যাপটপকে যতটুকু গুরুত্ব দেয়, তার স্বামীদেরকেও ঠিক ততটুকুই হয়তো বা গুরুত্ব দেয়, বুঝতে পেরেছো? এই জন্য বলছি, কথা তাই বলছে হাজবেন্ড মারা গেলে এত জোরে চিৎকার কোনোদিন করে কাঁদেনি তারা, বা তাদের ল্যাপটপ মারা গেলেও এরকম চিৎকার কখনো করেনি তারা, যেটা তার চুল কাটার জন্য বেলিন্ডা এত জোরে চিৎকার করলো। আবার শুধু তাই না, দেখো, অথবা হোয়েন রিচ চায়না ভেসেলস ফল ফ্রম হাই ইন গ্লিটারিং ডাস্ট অ্যান্ড পেইন্টেড ফ্র্যাগমেন্টস লাই, অথবা হয়তোবা তাদের কোনো ওই যে চীনামাটির পাত্র, হ্যাঁ ভেসেল, হয়তো উপর থেকে পড়ে গিয়ে পুরো টুকরা টুকরা হয়ে গেছে, এরকম হলেও কোনোদিন এত জোরে চিৎকার কোনো মেয়েদেরকে করতে দেখা যায়নি। তাহলে দেখো হাজবেন্ড, ল্যাপডগ আর হলো কি চায়না ওয়ার, এগুলো কি এক জিনিস হলো? কিন্তু রাইটার এই তিনটা জিনিসকে একসাথে দেখালো, যে মেয়েরা আসলে এগুলো নিয়ে মন খারাপ করে, তাদের যদি বাড়ির কোনো চায়না ওয়্যার বা চীনামাটির পাত্র ভেঙে পড়ে যায় তারা খুব মন খারাপ করে, তাদের ল্যাপডগ যদি মারা যায় তাহলে খুব মন খারাপ করে, এবং তাদের হাজব্যান্ড যদি মারা যায় সেটা নিয়েও মন খারাপ করে। কিন্তু চুল হারালে বা তাদের নখ নষ্ট হয়ে গেলে যে চিৎকার করে, এরকম চিৎকার আর কোনো কিছু নিয়ে করে না, নাকি? স্যার ওইটা তো কষ্ট পায়, আর চুল হারাইলে তো এটা চিৎকার দেয়, জোরে চিল্লানি দেয় না, মানে নখ আর চুল, এটা তো উদাহরণ আছে অনেক কিছুই। এই যে এর আগে একটা গান ছিল, কি যেন নামটা বলে গেলাম, একজন শিল্পী একটা গান ছিল, মনির খানের গান শুনছো কখনো? মনির খান, তোমরা তো এখন শুনবা না, শুনেছি আমাদের সময়ের খুব খ্যাতনামা একজন শিল্পী ছিলেন, এখন আর গানটা না তো শোনা যায় না। তিনি এখানে দেখাচ্ছেন যে একটা মেয়ের কোনো নখ যদি নষ্ট হয়ে যায়, সে ওটাকে ভালো করার জন্য যেভাবে খুঁটে মনোযোগ দিয়ে, ঠিক আছে তো, ওইরকম ওই খুঁটে খাওয়া নখে যতটুকু মানুষ মনোযোগ দেয়, ওইটুকু মনোযোগও যদি কোনো ভালো মানে তার প্রেমিককে দিত, তাহলে মনে সে শান্তি পাইতো, ঠিক আছে তো। স্যার এই গানটা তো শুনতে স্যার, তোমার খুঁটে খাওয়া নখের সমান করতে যদি আদর। হ্যাঁ ওটাই বলতেছি, হ্যাঁ ওটাই মনির খানের গান। হ্যাঁ তো দেখো যে কিসের সিমিলি কোথায় ব্যবহার করা হয়েছে। হ্যাঁ মানে মেয়েরা তাদের নখ, তাদের চুল, এগুলোকে এত গুরুত্ব দেয় যে ওইগুলো নষ্ট হলে তাদের স্বামী মারা গেলেও মনে এত কষ্ট তারা পায় না, নাকি? এটা একদম এক্সাম্পল, সবার ক্ষেত্রে এরকমটা না, বা এরকম মন করার কিছু নাই। হ্যাঁ ওকে, তো যাও, বেলিনটা মোটামুটি খুব কি হলো, খুব এক হাত পেলো, শক্ট হলো,
ঠিক আছে তো? তাহলে এই যে অন্যদিকে খুশি হবে কে বলো? খুশি হবে কে? বরণ লর্ড খুশি হয়ে যাবে নাকি? লর্ড পেটার প্রচুর খুশি হয়ে যাবে, কারণ সে কি করেছে? সে তো বিজয় অর্জন করেছে নাকি? সে এখন স্যার ওই কি করবে? আরে ওর স্যার একটা কোয়েশ্চেন আছে, এটা তো হচ্ছে ট্রেন নিয়ে তোমরা কি শুরু থেকে ক্লাসটা করনি? এটা তো এক ধরনের গ্র্যান্ড একটা অবস্থান দেখানো হচ্ছে, এটুকু বোঝানোর জন্য যে ছোটখাটো বিষয় নিয়ে যার কোনো মূল্য নেই সেগুলো নিয়েও আমরা কিভাবে হইচই বাঁধাই সেটাকে বোঝানোর জন্য এই পয়েন্টটা। প্রথম দিকে পড়নি? প্রথম দিকের ক্লাসগুলো মনে করনি নাকি? হ্যাঁ না স্যার করছি। তাহলে ওখানে তো প্রথমেই বলা হয়েছে যে প্রথম দুটো লাইন কি ছিল বলো? প্রথম দুটো লাইন কি ছিল বলো তো বই থেকে? তুমি বলো, যার সমস্যা সে বলো। What dire offense from amorous causes spring? What mightly contest rise from trivial things? তাহলে ট্রিভিয়াল থিংস থেকে কিভাবে মানুষের মধ্যে মাইটি কন্টেস্ট তৈরি হয়? মাইটি মানে কি? খুব শক্তিশালী যুদ্ধ ঝগড়া এগুলো তৈরি হয়। ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি। তা চুল নিয়ে কি করবে না করবে সেটা তো আমরা কবিতার আগে শেষ করি, কিন্তু বললাম যাকে কবিতাটা শেষ করো, তারপরে কবির উদ্দেশ্যটা কি ছিল সেটা বুঝবা। ঠিক আছে? আগে শুধু ছোট একটা ঘটনাকে কিভাবে দেখাচ্ছে এটা একটু বুঝে নাও। আচ্ছা, তাই বলছে লেট রেডস অফ ট্রায়াম্ফ নাও টেম্পলস টুয়াইন। দেখো এখন যেহেতু সে জিতে গেছে, এর আগে ব্যারন কি করতেছিল? লাভ নামক যে দেবী তার পূজা করতেছিল না? বলো। জি স্যার। একদম প্রস্ট্রেট হয়ে সে কিন্তু পূজা করতেছিল, তাহলে সে তো জিতে গেল। হ্যাঁ, তাই বলছে দা ভিক্টর ক্রাইড। ভিক্টর কে এই জায়গায়? ভিক্টর কে? ব্যারন স্যার। ব্যারন। তাই সে চিৎকার করে বলতেছে লেট রেডস অফ ট্রায়াম্ফ নাও মাই টেম্পলস টুইন, মানে কি আমার কপালে এখন কিসের মালা মালা জুটলো বলো? কিসের মালা? বিজয়ের মালা নাকি? বিজয়ের মালা আমার এখন কপালে আসলো। দ্য গ্লোরিয়াস প্রাইজ ইজ মাইন। এই যে লক, যে চুল দুইটা, এটা হচ্ছে গ্লোরিয়াস প্রাইজ। এই প্রাইজ এখন আমার। তাই বলছে দেখো হোয়াইল ফিশ ইন স্ট্রিম অর বার্ড ডিলাইট ইন এয়ার, যেখানে মাছেরা এখন কি বলবো স্ট্রিমের ভিতরে বা হচ্ছে পানির ভিতরে বা ঝর্ণাতে বা পুকুরে তারা আনন্দ করতেছে। বার্ডস ডিলাইট ইন এয়ার, পাখিরা যেখানে আকাশে আনন্দ করতেছে। অর ইন আ কোচ অর সিক্স দ্য ব্রিটিশ ফেয়ার, অথবা কোনো কোচের ভিতরে। হ্যাঁ, কোচ মানে কি? কোনো গাড়িতে। হ্যাঁ, ব্রিটিশ মেয়েরা হয়তো এখানে কি করছে বলো? তারা যখন আনন্দ করছে, তারা যখন মজা করতেছে, তখন কি অ্যাজ লং অ্যাজ দেখো অ্যাজ লং অ্যাট দেখো অ্যাটালেন্টিস শ্যাল বি রেড। এবং অ্যাটালেন্টি মানে কি? এটা উপন্যাসের নাম স্যার। বলো। স্যার এটা উপন্যাসের নাম। হ্যাঁ, বই। ইয়েস, বলছে এগুলো যতদিন পড়া হবে, অ্যাজ লং অ্যাট অ্যাটালেন্টিস শ্যাল বি রেড অর দ্য স্মল পিলো গ্রেস আ লেডিস বেড, অথবা একটা লম্বা পিলো, হ্যাঁ, লেডির বেডে যতদিন পর্যন্ত গ্রেস পাবে। while visit shall be paid on solemn days with দেখো when numerous wax light in bright order blaze, while names take treats assigns কি assassination give, so long my honor name and praise shall live। মানে দেখালো সেই ইয়ার মতো সেলাই কম্পেয়ার দিয়ে পড়ছিলাম না যে যতদিন পর্যন্ত এই কবিতার লাইনগুলো বেঁচে থাকবে ততদিন পর্যন্ত জি স্যার এরকমই মনে থাকবে। ঠিক একইভাবে তাই বলতেছে যে যতদিন পানির ভিতরে মাছের আনন্দ করবে, যতদিন আকাশে হ্যাঁ পাখিরা উড়ে আনন্দ করবে, যতদিন পর্যন্ত ব্রিটিশ লেডিরা কোচে চড়ে ঘোরাঘুরি করবে, যতদিন পর্যন্ত অ্যাটালেন্টিসের মতো বই পড়া হবে, যতদিন পর্যন্ত লেডিস বেডে স্মল পিলোগুলোকে গ্রেস মানে কিভাবে খুব শোভা পাবে। হ্যাঁ, অথবা while visit shall be paid on solemn days, এবং যতদিন পর্যন্ত ভালো দিনগুলোতে মানুষ একজন আরেকজনকে ভিজিট করবে। হ্যাঁ, and when numerous wax light in bright order blaze, ততদিন কি হবে দেখো while nymphs take treats, তখন হবে কি নিম মানে কি বিউটিফুল মেয়েরা ট্রিট পাবে। দেখো অ্যাসাইনেশনস গিভ, তাদের বিভিন্ন ধরনের কি দিবে? অ্যাসাইনেশন মানে কি বলো? তাদের যে মানে কি বলবো ওই যে অ্যাসাইনেশন গিভ মানে হচ্ছে মেয়ের ছেলেরা তাদের কাছে যাবে, হ্যাঁ, তাদেরকে দেখা করবে। এরকম যতদিন চলবে এগুলো কি চলবেই তো নাকি? পানিতে কি মাছের আনন্দ পাবে না? আকাশে পাখিরা তো উঠবে নাকি? এটা কি এগুলো তো চিরকালই চলবে। হ্যাঁ, তাহলে যতদিন এগুলো চলবে ততদিন ব্যারনের নাম দেখো মাই অনার নেম অ্যান্ড প্রেজ শ্যাল লিভ। এই যে চুল কাটার যে গৌরব,
সে নাম খ্যাতি আমার ততদিন থাকবে। এইরকম ভাবে সে প্রশংসা করতেছে, মানে নিজের মানে কি জয়ের যে আনন্দ সে সবার সাথে শেয়ার করছে। তারপর হচ্ছে হোয়াট টাইম উড স্পেয়ার ফ্রম স্টিল রিসিভ ইটস ডেট অ্যান্ড মনুমেন্টস লাইক মেন সাবমিট টু ফেট। হ্যাঁ, তারপর হচ্ছে হোয়াট টাইম উড স্পেয়ার ফ্রম স্টিল রিসিভ ইটস ডেট, মানে কি যুদ্ধ বিগ্রহ। স্টিল বলতে কি বোঝায় বলো তো? স্টিল বলতে তরবারি বোঝায়, ঠিক আছে তো? অ্যান্ড মনুমেন্টস লাইক মেন সাবমিট টু ফেট, আর মানুষের মতো মনুমেন্টাল মানুষগুলো ভাগ্যের কাছে অবশ্যই মাথা নত করবে। অতএব স্টিল কুড বি দ্য লেবার অফ দ্য গডস ডিস্ট্রয়, বলছে এমনকি স্টিল তরবারিও কি করতে পারে, পাওয়ার অফ স্টিল মানে হচ্ছে তরবারি, সেটা গডসদের গ্লোরিও কিন্তু ডিস্ট্রয় করে দিতে পারে। অ্যান্ড স্ট্রাইক টু ডাস্ট দ্য ইম্পেরিয়াল টাওয়ার্স অফ ট্রয়, এবং ট্রয়ের মতো যে ইম্পেরিয়াল টাওয়ার সেই স্টিলের মানে আঘাতে, তরবারির আঘাতে সব ধ্বংস হয়ে যেতেই পারে। অতএব স্টিল, এই স্টিলের কথা বারবার আসছে কেন বলতো? এখানে স্টিল স্টিল বলতে কোনটাকে বোঝানো হচ্ছে এখানে? হ্যাঁ, বুঝি না, একজন বলো। সিজারটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, সিজারটাকে বোঝানো হচ্ছে যে যে এই স্টিল দিয়ে তৈরি জিনিস কি করা হয়েছে, একসময় গডদের শক্তিকে ধ্বংস করা হয়েছে। হয়তো ট্রয়ের মতো টাওয়ারকে, ইম্পেরিয়াল পাওয়ারকে ধ্বংস করা হয়েছে। এছাড়াও স্টিল কুড দ্য ওয়ার্কস অফ মর্টাল প্রাইড কনফাউন্ড, আর এই স্টিল মানুষের মর্টাল প্রাইডকে পর্যন্ত হতভম্ব করে দিতে পারে। অ্যান্ড হাউ ট্রায়াম্ফাল আর্কস টু দ্য গ্রাউন্ড, এবং বিশাল বিশাল আর্ককে একদম তরবারি মাটিতে মিশিয়ে দিতে পারে। সো হোয়াট ওয়ান্ডার দেন ফেয়ার নিম, তখন ফেয়ার নিম মানে বেলিন্ডাকে বল, তুমি এত অবাক হচ্ছ কেন? অবাক হতো কিছু নেই। দ্য হেয়ার্স শুড ফিল দ্য কনকোয়ারিং ফোর্স অফ আনরেসিস্টেড স্টিল, অতএব তোমার চুলও তো এই যে আমার যে আনরেসিস্টেড স্টিল এর যে ফোর্স, এই ফোর্সের কাছে তোমার চুলকে অবশ্যই কি করতে হবে, সেই ফোর্সটাকে তোমার চুলকে অবশ্যই ফিল করতে হবে যে আমি এই তরবারি মানে আমি এই সিজার দিয়ে তোমার চুলগুলোকে আমি জয় করে নিয়েছি। অতএব স্টিলের যে মানে কি শক্তি, সেটা তো তোমাকে মেনে নিতেই হবে। তো সেই হিসাবে দেখা গেল কি ব্যারন মোটামুটি জিতে গেল, জয় লাভ করলো। হ্যাঁ, এরপর দেখি এবার সবাই তাকে কিভাবে মানে ইয়া করে, হেল্প করে, কে কিভাবে তাকে সান্ত্বনা দেয়, সেটা এখন দেখানো হবে। বেলিন্ডাও কতটুকু মানে ইয়া করছে, আর্তনাদ করতেছে, সেটাও আমরা দেখব। দেখো, বাট অ্যাংশাস কেয়ার্স দ্য পেন্সিভ নিম অপ্রেসড। পেন্সিভ নিম কে? স্যার হতাশা নাকি? হ্যাঁ, হতাশ বেলিন্ডা। হ্যাঁ, বাট অ্যাংশাস কেয়ার্স দ্য পেন্সিভ নিম অপ্রেসড অ্যান্ড সিক্রেট প্যাশনস লেভার্ড ইন হার ব্রেস্ট। সিক্রেট প্যাশন মানে কি চুলের জন্য যে আকাঙ্ক্ষা, তার যে ব্যথা, এটা গভীরভাবে সে ফিল করছে। Not youthful kings in battle ceased alive, nor scornful virgins who their charms survive, nor ardent lovers robbed all their bliss, not ancient ladies when refused a kiss, not tyrant fears that unrepenting die, দেখো, not Cynthia when her দেখো meant to paint weary, air filled such rage, resentment and despair, মানে কি বলতেছে যে পর্যন্ত যে কোনো রাজা, বুঝতে পারছে, যুদ্ধে জিতে, দেখো বলছে নট ইউথফুল কিংস ইন ব্যাটল সিজড অ্যালাইভ, মানে কি যে সকল রাজাদেরকে জীবিত অবস্থায় আটক করা হয়েছিল, ঠিক আছে, তারাও মনে হয় এরকম রাগ, এরকম রেজেন্টমেন্ট বা ডিসপেয়ার কখনো ফিল করেনি। বুঝতে পেরেছো? মানে যে রাজাকে মানে হত্যা করা হয়নি, বরং জীবিত আটক করা হয়েছে। বুঝতে পেরেছো? মানে এখানে দেখানো হলো যে যে সর্বোচ্চ ক্ষতির মুখোমুখি হতে পারে। বলছে নট অ্যানশিয়ান লেডিজ হোয়েন রিফিউজড আ কিস, মানে কোনো লেডি, ঠিক আছে তো, যদি কিস করতে গেলে যদি লেডি রিফিউজ করে, তাহলে কোনো লাভার এরকম রাগ ফিল করেনি। তাই বলছে নট আর্ডেন্ট লাভার্স রোবড অফ অল দেয়ার ব্লিস, যখন আর্ডেন্ট লাভার্স, যে একজন লাভার সে তার প্রেমিকাকে খুব ভালোবাসে, কিন্তু প্রেমিকা তাকে ছ্যাঁকা দিয়ে চলে গেল, তাহলে একজন লাভার যখন ছ্যাঁকা খাইবে তখন কি সে কি খুশি হবে না রাগ করবে বলো? কষ্ট পাবে। হ্যাঁ, আত্মহত্যা করতে পারে নাকি? এরকম আছে, আত্মহত্যা করতে পারে। বলছে নট ফিয়ার্স দ্যাট আনরিপেন্টিং ডাই, অথবা কোন টিরেন্ট যে খুবই ফিয়ার্স, ঠিক আছে তো, সেও যখন মারা যায় তখন এইরকম দেখো সাস রেজ,
তারা কখনোই ফিল করেনি এরকম রেজ বা রিজেন্টমেন্ট বা ডিসপেয়ার অ্যাজ দাও যতটা তুমি করতেছো স্যাড ভার্জিন ফর দ্য র্যাভিস্ট হেয়ার। হ্যাঁ, তুমি তোমার এই র্যাভিস্ট হেয়ারের জন্য তুমি যেমনটা স্যাড বোধ করতেছো, তুমি যে রেজ, রাগ, তাই তো, ক্ষোভ, হতাশা তুমি যে ফিল করতেছো, এরকম হতাশা মনে আজ পর্যন্ত পৃথিবীতে কেউ ফিল করেনি। বুঝতে পেরেছো? ফর দ্যাট স্যাড মোমেন্ট। সিনথিয়া দিয়ে কি বুঝাইছে? হ্যাঁ বলো। সিনথিয়া দিয়ে কি বোঝানো হয়েছে? সিনথিয়া বলতে কি কি বোঝায় বলো? সেটার নাম দেবীর নাকি উনি দেবীর একটাই বলেছেন নাকি হ্যাঁ দেখো, মানে এখানে আমি তো বাদ দিয়ে পড়লাম, মানে কিছুই, মানে একটু দ্রুত, মানে মূল কথা হলো যে দেখাচ্ছে হচ্ছে যে সর্বোচ্চ কষ্ট পেলেও মানুষ মনে হয় এতটুকু কি করে না বলো, এরকম রাগ দুঃখ পায় বা না। হতাশা বা দুঃখ পায় না নাকি? হ্যাঁ এরকম। তারপর দেখো যে মানে সিনথিয়া হোয়েন হার ম্যান টু পিন্ড ওয়ারি, মানে হচ্ছে এই ম্যান টু মানে মেন্টাল, পিন এই মানে হচ্ছে সিনথিয়া বলতে কি বোঝাবো বলো? গডেস অফ মুন, হ্যাঁ গডেস অফ মুন, ঠিক আছে তো? দেখো ইন মিথোলজি দেখি আসে কিনা। আচ্ছা এমনিতে এই যে গডেস উইমেন মুন বা মুন এরকম বোঝায়, ঠিক আছে তো? হ্যাঁ মানে তাকে যদি মেঘে ঢেকে দেয় এরকম আর কি ব্যাপারটা। হ্যাঁ সেও মনে এত রাগ করে না। চন্দ্র দেবী নাকি? হ্যাঁ বলতে পারো মুন গড মানে গডেস মানে হচ্ছে চন্দ্র দেবী, এরকম কিছু হবে, ঠিক আছে? তাহলে তার যে চাঁদের আলো সেটাকে যখন মেঘে ঢেকে যায়, তাই তো? বুঝতে পারছো? মানে তাকে আড়াল করে দেয়, তখনও মনে হয় এরকম রাগটা সেও কখনো করেনি। যতটুকু কে করতেছে রাগ বলো? বেলিন্ডা করতেছে। হ্যাঁ লিন্ডা। করতেছে। আবার বলতেছে ফর দ্যাট স্যাড মোমেন্ট, সেই মুহূর্তে কি হলো? হোয়েন দ্য শিল্পস উইথড্র, সকল শিল্প হলো কি সবাই তার যুদ্ধক্ষেত্র থেকে চলে গেল নাকি? উইথড্র করলো, যে আমরা তো তাকে রক্ষা করতে পারলাম না। অ্যারিয়েল উইপিং ফ্রম বেলিন্ডা ফ্লু, অ্যারিয়েলও কি হলো? কানতে কানতে বেলিন্ডার কাছ থেকে চলে গেল, বেচারাটা ব্যর্থ হলো। ঠিক তখন এরিয়াল চলে যাওয়ার পরে আমব্রিয়েল, দেখো আমব্রিয়েল আর ডাস্কি মিলানকলিক স্পিরিট বা স্প্রাইট, এখানে বলছে স্প্রাইট বলছে, মানে আমব্রিয়েলকে এটা আর একটা স্প্রাইট, ঠিক আছে তো? সে হলো কি অ্যাজ এভার সালিড দ্য ফেয়ার ফেস অফ লাইট, যার কাজই হচ্ছে কি সবসময় ফেয়ার ফেসকে গোমরা মুখ করে দেওয়া, মানে তার কাজ হচ্ছে কাউকে সবসময় দুঃখিত বা স্যাড রাখা। সে তখন করলো কি নেমে আসলো ডাউন টু দ্য সেন্ট্রাল আর্থ, সে তখন মাটিতে নেমে আসলো, পৃথিবীতে নেমে আসলো হিজ প্রপার সিন, কারণ সে যথাযথ একটা সিন পেয়ে গেছে, তাই তো? এখন যেহেতু আর খুশির সময় নেই, এখন দুঃখের সময়, অতএব তার কাজই হচ্ছে দুঃখের সময় উপস্থিত থাকা। তখন অ্যাম্বিয়েল হলো কি তার প্রপার সিনে সে ঠিকই নেমে আসলো, রিপেয়ার টু সার্চ দ্য গ্লুমি কেভ অফ স্প্লিন, তখন সে আসলো কি আর্থের নিচে নেমে এসে, দেখো ডাউন টু দ্য সেন্ট্রাল আর্থ মানে মাটি, আমরা ইয়া পড়ছিলাম না ফেয়ারি কুইন পড়ছিলাম, স্যার কি করেছিল? পাতালে নেমে গেল না, পাতালে নেমে গিয়ে ঘুম আনতে গেছিল, ড্রিম আনতে গেছিল নাকি আর্কিমেগোর অধীনে? জি স্যার। হ্যাঁ তো এরকম এই আমব্রিয়েল করলো কি সেও এরকম মাটির বা পাতালে নেমে গেল, নেমে গিয়ে করলো কি কেভ অফ স্প্লিন থেকে সে গিয়ে কি করলো দেখো রিপেয়ার টু সার্চ দ্য গ্লুমি কেভ অফ স্প্লিন। স্প্লিন হচ্ছে কি দেবতা, বুঝতে পারছো? কিসের দেবতা? স্প্লিনের দেবতা। স্প্লিন কি বোঝো তো? মানে যে জিনিসটা মানুষের শরীরে থাকলে তার দুঃখ কষ্ট একটু বেশি হয়। দেখি তো এখানে আসে কিনা। এই যে দেখো কিছু উপাদান আছে আমাদের শরীরে, বুঝতে পারছো? দেখো অ্যান অর্গান পার্ট, ও কেটে গেল। স্প্লিন বলতে কি বোঝাচ্ছে দেখো? ব্যাড টেম্পার, হ্যাঁ, অর স্পাইট, মানে এটা এক ধরনের এলিমেন্ট, তাই তো? যে জিনিসটা আমাদের মেজাজ খারাপ করে দেয়, এরকম একটা, বুঝতে পেরেছো? তা দেখো হোয়াট ইজ আ স্প্লিন, এখানে এই জাতীয় জিনিসকে বোঝাচ্ছে। এটা এক ধরনের অর্গান মনে করো, বা হচ্ছে এক ধরনের অর্গানিক উপাদান মনে করো, ঠিক আছে? যেটা মানুষের শরীরে আরো বেশি পরিমাণে থাকলে তার মেজাজ সবসময় খারাপ হয়, গ্লুমি থাকে।
কি সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার শুনতে পাচ্ছি। তো হলো কি, তখন সে ওই কেভ, দেখো গ্লুমি কেভ অফ স্প্লিনে গেল আমরিয়েল, এবং হলো কি সুইফট অন হিজ সুটি পিনিয়ন্স ফ্লিটস দ্য নোম। এবার যেহেতু শিল্পের কাজ শেষ, এখন আসবে কারা বলো? এখন কাজ হচ্ছে কাদের? দেখো নোম, খুলে দিচ্ছে। নোমদের দায়িত্ব এখন, হ্যাঁ নোম। অ্যান্ড ইন আ ভেপর রিচ দেয়া ডিসমেল ডুম। তখন নোম হলো কি এই যে ডিসমেল ডুমে পৌঁছে গেল। ডিসমেল ডুম মানে কি, কোন জায়গাকে বোঝাচ্ছে? যে জায়গাতে এতক্ষণ ধরে তারা আনন্দ করতেছিল। দেখো এতক্ষণ বেলিন্ডারা যেখানে বসে খুব আনন্দ করতেছিল, উচ্ছ্বাস করতেছিল, সেটা এখন কিসের জায়গা হয়ে গেছে বলো তো? ডিসমল ডোম জায়গা হয়েছে। গ্লুমি। সেটা এখন দুঃখের জায়গা হয়ে গেছে, ডিসমেল ডুম হয়ে গেছে। নো চেয়ারফুল ব্রিজ দিস সাইলেন্ট রিজিয়ন্স নোজ। হ্যাঁ দেখো, নো চেয়ারফুল ব্রিজ দিস সাইলেন্ট রিজিয়ন্স নোজ, এই জায়গাটা মোটামুটি সেই নোমের জায়গা বোঝাচ্ছে, যেখানে গেল আর কি। হ্যাঁ, এই স্প্লিন তাহলে কি হলো? আমরিয়েল পৌঁছে গেল কোন জায়গায় বলো? আমরিয়েল কোথায় পৌঁছালো? কেভ অফ স্প্লিনে। তা সেইটার জায়গাটা কেমন? যেমন আমরা পড়েছিলাম না, যে যখন ফেয়ারি কুইনে পড়েছিলাম, যে যখন আর্কিমেগর স্পিরিটটা পৌঁছে গেল, হ্যাঁ, তখন দুই পাশে দুই কি পাহারা দিচ্ছিল বলতো কেভটাকে? মনে আছে? দুই পাশে দুই কুকুর পাহারা দিচ্ছিল, তাই না? হিংস্র কুকুর, যাতে ঢুকতে না পারে ওর ভিতরে। ঠিক এখনো, এখন কি পাবো দেখো, যে নো, শোনা যাচ্ছে আমার কথা? শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, কেটে কেটে বলছে and in a vapor reach the dismal doom, no cheerful breeze this silent regions knows। মানে ওই যে কেভ অফ স্প্লিন, তাই তো? এই কেভের যেন আজ পর্যন্ত কোনো চেয়ারফুল ব্রিজ যেন এখানে কখনো বয়নি আর কি, বয়ে মানে এখানে কেউ কখনো যেন খুশি হয়নি, এরকম আর কি ব্যাপার। তাই বলছে দ্য ড্রেডেড ইস্ট ইজ অল দ্য উইন্ড দ্যাট ব্লোজ। আর সবসময় যে বাতাস বয় ইস্ট সাইড থেকে, সেগুলো যেন সবসময় একটা খারাপ, শকিং বা ড্রেডেড ব্লো যেন সবসময় বয়। হিয়ার ইন আ গ্রোটো শেল্টার্ড ক্লোজ ফ্রম এয়ার অ্যান্ড স্ক্রিন ইন শেডস ফ্রম ডেজ ডিটেস্টেড গ্লেয়ার। মানে এখানে এখানে যে গ্রোটো মানে কি, এখানে ছোট্ট যে একটা কেভ টাইপের, হ্যাঁ, শেড, এখানে বলছে শেল্টার্ড ক্লোজ ফ্রম এয়ার, যেন বাতাস থেকে এটা সবসময় শেল্টার্ড, মানে বাতাসও এর ভিতরে ঢুকতে পারে না, ঠিক আছে? এই যে কেভটা, এই কেভের মধ্যে বাতাসও কখনো ঢুকতে পারে না। অ্যান্ড স্ক্রিন ইন শেড ফ্রম ডেজ ডিটেস্টেড গ্লেয়ার। ডিটেস্টেড গ্লেয়ার মানে হচ্ছে সূর্যের আলো। এমনকি এই যে স্ক্রিন মানে কি, সবসময় এটাকে কি করে রাখা? চারিদিক থেকে ঘিরে রাখা, সবসময় ছায়া দিয়ে, শেড দিয়ে যেন ঘিরে রাখা। এই জায়গাতে কোনো দিনের ডিটেস্টেড গ্লেয়ার মানে কি, দেখো চাঁদের বা দিনের আলোকেও কি করে বলো? তারা ডিটেস্ট করা মানে কি বলো তো? ডিটেস্ট মানে কি? ঘৃণা করা। হ্যাঁ, সবাই কি বুঝতে পারছো? আসল লাইনে না শোনা যাচ্ছে না? আমার দিকে কেটে দিতে কি নেটের সমস্যা হচ্ছে নাকি? জি না স্যার। দাঁড়াও, নেটটা আমি চেঞ্জ করিনি, কারেন্ট আসছে। আচ্ছা, তো বলো তো আমরা কোন জায়গার কথা আলোচনা করছি? কেভের এটা ডেসক্রিপশনটা দেওয়া হচ্ছে। হ্যাঁ, কেভ কেমন, তাই না? হ্যাঁ, যেখানে আলো যায় না দিনের, এখানে বাতাস যায় না, এখানে কোনোদিন মানে যে আনন্দ মুখর পরিবেশ সেটা কখনো সৃষ্টি হয়নি, এমন একটা জায়গাতে ওই আমরিয়েল গেল। শি সাইজ ফর এভার অন হার পেন্সিভ বেড। যে সবসময় করে কি বলো? যে সবসময় তার এই পেন্সিভ বেডে সবসময় সে দুঃখই করে আর দুঃখই করে। হ্যাঁ, মানে যেহেতু এটা মানে স্প্লিনের কেভ, তাহলে এখানে তো সবসময় দুঃখই করবে।
দেখো পেইন অ্যাট হার সাইড, সবসময় যেন তার সাইডে পেইন আছেই। অ্যান্ড দেখো মেগ্রিন অ্যাট হার হেড, মেগ্রিন মানে কি? ওই যে মাথা ব্যথা হয় না মানুষের, মাথা ব্যথা। মাইগ্রেনের যেটা, ওটা মেগ্রিন বলতেছে। হ্যাঁ, তার যেন পিছনে মানে মাজায় বা কোমরে সবসময় ব্যথা থাকেই, আর মাথাতে সবসময় যেন ব্যথা লেগেই থাকে। হ্যাঁ, সবসময় মন খারাপ, সে যেন কোনোদিন খুশি হতেই জানে না। বুঝতে পেরেছো? এরকম একটা পরিবেশ ওই কেভে আছে। এছাড়াও কি, 2 হ্যান্ডমেডস ওয়েট দ্য থর্ন, আর এই যে এই যে আমাদের যে স্প্লিন, তাই তো, তার কয়জন ইয়ে আছে এই জায়গায়, সার্ভেন্ট আছে বলো? 2 জন। সবসময় তার সেবা করতেছে। ওয়েট মানে কি? সেবা করা। অ্যালাইক ইন প্লেস মানে কি? সবসময় একই সাথে একই রকমভাবে এক জায়গাতে দাঁড়িয়ে সবসময় তার সেবা করতে আছে। বাট ডিফারিং ফার ইন ফিগার অ্যান্ড ফেস। দেখো তাহলে 2 জন হ্যান্ডমেড, তাদের জায়গায় একই রকম দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের ফিগার এবং ফেসে তারা হচ্ছে কি ডিফারিং ফার, সম্পূর্ণ ভিন্ন। হেয়ার স্টুড ইল নেচার লাইক অ্যান অ্যানশিয়ান মেড। প্রথমজন হচ্ছে কি ইল নেচার, ঠিক আছে তো, দেখতে অনেকটা কেমন অ্যানশিয়ান মেডের মতো। হার রিঙ্কেল ফ্রম ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যারেইড, আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যারে মানে কি? পোশাক, তাই তো, কালো এবং সাদা পোশাক পরে পুরো যেন সে রিঙ্কেলড হয়ে যাওয়া মানে কি বলো তো? হার রিঙ্কেল ফর্ম, রিঙ্কেল ফর্ম মানে কি? বৃদ্ধ হয়ে যাওয়া, তাই তো, চামড়া কুচকে যাওয়া, এরকম আর কি অবস্থায়। উইথ স্টোর অফ প্রেয়ার্স ফর মর্নিংস নাইটস অ্যান্ড নুনস, এবং সবসময় সে প্রার্থনা করছে, সকালে রাতে দুপুরে সবসময় সে প্রার্থনা করছে। হার হ্যান্ড ইজ ফিল্ড হার বুজম উইথ ল্যাম্পোনস। দেখো তার হাত সবসময় পূর্ণ, কিসে পূর্ণ বলো? ওই দুঃখ কষ্ট, তাই তো, এরকম কিছু। তো যাই হোক, এইভাবে মোটামুটি তার কেভে আছে। তাহলে প্রথমজন হচ্ছে কে বলো? ইল নেচার। হ্যাঁ, ইল নেচার, তাই তো। তার কাজই হচ্ছে কি? সব সময় মানুষের মধ্যে খারাপ কিছু সৃষ্টি করা, ঠিক আছে তো। খারাপ মানে তার মেজাজটাই খারাপ করে দেওয়া, পরিবেশটাকেই খারাপ করে ফেলা না, তার নেচারটাই খারাপ। এরকম বলি না যে নেচারটাই খারাপ, সে সবসময় খারাপ কিছুই ভাবে। এবার হচ্ছে কি, দেয়ার অ্যাফেকশন উইথ আ সিকলি মেইন। আরেকজনের নাম কি দেখো? অ্যাফেকশন। অ্যাফেকশন, ঠিক আছে তো। হ্যাঁ, আরেকজনের নাম হচ্ছে অ্যাফেকশন বলছে, অ্যাফেক্টেশন। অ্যাফেক্টেশন মানে কি? সবসময় কি করা বলো? দেখো অ্যাফেক্টেশন মানে হচ্ছে কোনো কিছু নিয়ে এত পরিমাণে উচ্ছ্বসিত থাকা, আবেগী থাকা, না পাইলেই মন খারাপ করা, ঠিক আছে তো। দেখো যে বিহেভিয়ার, স্পিচ অর রাইটিং দ্যাট ইজ প্রিটেনশাস অ্যান্ড ডিজাইন টু ইমপ্রেস। বুঝতে পারছো? মানে সবসময় একটা প্রিটেনশাস ভানে থাকা, শো বলতে পারো, সই অবস্থানে থাকা, বুঝতে পারছো, এবং নিজের ব্যাপারটাকে সবসময় লুকিয়ে রাখা, এরকম আর কি। মানে যেটা হচ্ছে কি, যে আমার অরিজিনালিটিকে লুকিয়ে রাখাটা হচ্ছে, আমরা অ্যাফেক্টেশন শব্দটা পেয়েছিলাম অফ স্টাডিজ পড়তে গিয়ে ফ্রান্সিস বেকনের। হ্যাঁ, যে সবসময় কোনো কিছু বলতে গেলেই বইয়ের উদাহরণ টানাটা এক ধরনের অ্যাফেক্টেশন, মানে দেখানো যে আমি খুব বুদ্ধিমান, না আমি খুব জানি, আমি খুব বুঝি, এরকম। তাহলে এক ধরনের ভান বলতে পারি, তাই না? তো যাই হোক, তাহলে এটা একটা লেডির নামকরণ করা হয়েছে, যেটার নাম হচ্ছে কি অ্যাফেক্টেশন। তাহলে 2টা লেডি, নামগুলো একটু খেয়াল রেখো। প্রথম লেডির নাম কি জানো বলো তো? ইল নেচার। ইল নেচার নাকি? হ্যাঁ, আরেকজনের নাম হচ্ছে অ্যাফেক্টেশন উইথ আ সিকলি মেইন। মেইন মানে বুঝো তো? মেইন মানে যেমন ওই যে তোমার ইয়া থাকে না, সিংহের দেখবা মেইন থাকে, মেইন বুঝো? সিংহের স্যার। এখানে বোঝাবে যেটা হচ্ছে মুড। দেখো, আ পারসনস অ্যাপিয়ারেন্স ম্যানার স্পেশালি ইন্ডিকেশন অফ দেয়ার ক্যারেক্টার অর মুড, মানে একটা ভাব, একটা আচরণ, হ্যাঁ। তারপর দেখো যে আ পারসনস অ্যাপিয়ারেন্স স্পেশালি দ্য টিপিক্যাল এক্সপ্রেশন অন আর ফেস, মানে মানুষের ফেসটাকে বোঝানো হচ্ছে, কিন্তু এর ফেসটা কেমন? সবসময় সিকলি। সিকলি মানে কি বলো? অসুস্থ ভাব, হ্যাঁ। তাই অ্যাফেক্টেশন উইথ আ সিকলি মেইন শোজ ইন আর চিক দ্য রোজেস অফ 18। হ্যাঁ, দেখো তাহলে আগের জন ছিল বুড়া হয়ে গেছে, পুরো রিঙ্কেলড হয়ে গেছে তার, আর এর আবার বয়স হচ্ছে কত বলো তো? 18। রোজেস অফ 18, তার গালে আভা পাচ্ছে, হ্যাঁ, শোভা পাচ্ছে সবসময়। শোজ ইন আর চিক দ্য রোজেস অফ 18, প্র্যাকটিস টু লিস্প। লিস্প বুঝো? দেখবা যে কিছু মেয়ে আছে একটু আদু আদু করে,
মানে কথাবার্তা এমন ভাবে নেয় যেন সে কিছু বুঝে না, ছোট মানুষই ভাব দেখায়, আছে না এরকম? ন্যাকামি করা। হ্যাঁ ন্যাকামি, ন্যাকামি ভাব। হ্যাঁ ওই ন্যাকামি ভাব, ইয়েস। দ্য প্র্যাকটিস টু লিস্প অ্যান্ড হ্যাং দ্য হেড অ্যাসাইড, এবং সবসময় মাথা একদিকে ঘুরাইয়ে একরকম ভান করে আর কি, হ্যাঁ। এবং ফেইন্টস ইনটু ইয়ার্স অ্যান্ড ল্যাঙ্গুয়েজ উইথ প্রাইড, হ্যাঁ। দেখো তা ওইরকম আর কি, যে মনে হচ্ছে না 18 বছরের মেয়ে, ঠিক আছে তো, দেখতে একদম রোজের মতো, তার গাল শোভা পাচ্ছে, যে সুন্দরী, ওদিকে কথাবার্তায় সবসময় একটা ন্যাকামি ভাব, এবং হ্যাং দ্য হেড অ্যাসাইড, এবং পাশে মাথা ঝাঁকিয়ে কথা বলা। ফেইন্টস ইনটু ইয়ার্স, মাঝে মাঝে সে এমন মানে ফেইন্ট ইনটু ইয়ার্স মানে হচ্ছে উচ্ছ্বসিত ভাব হয়ে পড়া, কোনো কিছু নিয়ে বেশি মাত্রায় উচ্ছ্বসিত হয়ে পড়া। অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস উইথ প্রাইড, এবং গর্বে অহংকারে কোনো কিছু নিয়ে এত পরিমাণে হতাশ, মানে ল্যাঙ্গুয়েজ করা মানে হচ্ছে কাতরানো, ঠিক আছে, এরকম ভাব। অন দ্য রিস্ক উইল সিংস উইথ, দেখো উইথ বিকামিং ও, এবং মাঝে মাঝে সে কি হয়, তার রিস্ক কুইল্ট মানে বুঝেন তো, কাঁথা বা লেপ, তার ভিতরে সে ডুবে যায়। উইথ বিকামিং ও মানে কি, দুঃখ পেয়ে সে কাঁথাতে ডুবে যায়, মানে কি বলো, যে সব সময় সে কি করে, খাটে শুয়ে ওই মন খারাপ করে কাঁদে, যেন কিছু সে পায়নি, তাই তো, কিছু হয়তো বা তার ছিল, কিছু যেন তার কাছে, তার ভাগ্য যেন তার সাথে বিট্রে করেছে, এরকম করবে, আর ওই খাটে শুয়ে লেপের তলে শুয়ে ওই কান্না করবে। এরকম একজন হচ্ছে অ্যাফেক্টেশন। র্যাপড ইন আ গাউন, এই যে বলছে এমন একটা গাউন পরে থাকবে যেটা দেখে মনে হবে যেন সবসময় সিকনেস, অ্যান্ড ফর শো। তাহলে একদিকে তার সিকনেসটাকেও মানুষ অনেক সময় শো হিসাবে নেয়, বুঝতে পেরেছ? কিছু কিছু মানুষ আছে মানে খারাপ লাগতেছে এটাই যেন তার একটা শো, বুঝতে পেরেছ? তাই বলছে র্যাপড ইন আ গাউন ফর সিকনেস অ্যান্ড ফর শো। তাহলে এমন একটা গাউন পরে আছে, মানে হয়তো তার অসুস্থতার জন্যই সে পড়ে আছে, কিন্তু এটা যেন তার একটা শো হিসাবে কাজ করতেছে। তাই বলছে দ্য ফেয়ার ওয়ান্স ফিল সাচ মেলোডিস অ্যাজ দিস, বলছে এরকম কিছু কিছু মেয়ে আছে যারা সুন্দরী, তারা মাঝে মাঝে এরকম অসুস্থ বোধ করতে চায়, মানে তারা চায় এরকম অসুস্থতা তার ভিতরে আসুক, অসুস্থ হলেই যেন তার মধ্যে একটা ভালো লাগা কাজ করে, একটা শোই কাজ হয়, হ্যাঁ। যেমন ছেলেরা দেখবা যে ওই নায়কদের মতো একটু কপাল ফাটায়ে একটু সাদা ব্যান্ডেজ পরালে তাদের একটা ভাব কাজ করে না, বলো তো? সিম্পাথিকে ক্যাচ করতেছে, হ্যাঁ, মানে মনে যেন নায়ক যেন রাস্তা দিয়ে হাঁটতেছে, হ্যাঁ, মানে একটু কপাল হয়তো ফেটে গেছে, সাতায় একটু ব্যান্ডেজ মাখে দিয়েছে, তখনই শাকিব খান ভাব আসতেছে যে আমার ভিতরে একটা শাকিব খানের ভাব কাজ করতেছে, হ্যাঁ। তো এরকম বিষয়টা, যে মেলোডিস মানে অসুস্থতা বা দুর্বলতা, এটাও তারা মাঝে মাঝে, যারা সুন্দরী তারা এটা ফিল করতে চায়। হোয়েন, দেখো ইচ নিউ নাইট ড্রেস গিভস আ নিউ ডিজিজ, হ্যাঁ। আর একটা নতুন নাইট ড্রেস মানে কি, একটা ডিজিজ, মানে একটা ডিজিজ এক ধরনের ড্রেস, তার মানে যত অসুস্থ হবে তার নতুন তত ড্রেস হবে, বুঝতে পেরেছো? এইরকম একটা ভাব যেন এই আমাদের অ্যাফেক্টেশনের মধ্যে আছে, মানে সবসময় মন মরা, সবসময় অসুস্থ ভাব, ঠিক আছে তো। আর অসুস্থ ভাবের ভিতরে একটা অন্য ধরনের সই বিষয় কাজ করা, ঠিক আছে। এই হচ্ছে দুইজনের ব্যাপার। এই দুইজন কোথায় দাঁড়িয়ে আছে বলো তো? হ্যাঁ, ওই গডেসের দুই পাশে দাঁড়িয়ে তার সেবা করতেছে, এবং পুরো গডেসের যে প্যালেস, সে প্যালেসে গিয়ে দেখে আ কনস্ট্যান্ট ভ্যাপর ওভার দ্য প্যালেস ফ্লাইস, সবসময় কি হচ্ছে, প্যালেসের চারপাশে এক ধরনের, মানে কি বলো, ভ্যাপর মানে কি, কুয়াশা, মানে ওই যে বাষ্প জাতীয় কিছু যেন উঠতেছে, মানে এটা অনেকটা যে শীতকালীন সকালের মতো, হ্যাঁ, শীতের সকাল বা রাতের মতো, যেখানে স্পষ্ট কিছু দেখা যায় না, সবসময় একটা কুয়াশা ভাব, মানে যেহেতু একটা নিরানন্দ পরিবেশ, তো এরকম একটা ভাব ওখানে কাজ করছে, হ্যাঁ। তারপর হচ্ছে স্ট্রেঞ্জ ফ্যান্টমস, দেখো রাইজিং অ্যাজ দ্য মিস্ট অ্যারাইজ, এবং এক ধরনের মানে কি বলবো, মিস্টের মতো, কুয়াশার মতো যেন চারিপাশে উঠতেছে, হ্যাঁ। ড্রেডফুল অ্যাজ হারমিটস ড্রিম ইন হন্টেড শেডস, এবং জায়গাটা এত ড্রেডফুল, ঠিক অনেকটা হারমিটদের ড্রিমের মতো। হারমিটরা যেমন কোথায় থাকে বলো তো? হারমিটরা কোথায় থাকে? হ্যাঁ, সাধুরা কই থাকে? বনে জঙ্গলে, কোনো গভীর জঙ্গলে বসে বসে ধ্যান করতে, হিমালয়ে, হ্যাঁ। ওইখানে যেমন হন্টেড প্লেস মানে কি, যেখানে সবসময় বিভিন্ন প্রেত, আমরা যে সেকেন্ডারি ইয়া পড়ছিলাম না কুবলা খান, হন্টেড প্লেস, হন্টেড মানে কি, যেখানে সবসময় কোনো না কোনো স্পিরিট যেন থাকবে, গডেস এসে উপস্থিত হবে। কিরকম সাধুরা যেমন যখন ধ্যান করে তখন তারা চায় গডের উপস্থিতি থাকুক,
কোনো কেউ এসে হর্ন করুক, এখানে মানে অবস্থান করুক, ঠিক আছে? ওরকম একই সাথে ভয়ানক, একই সাথে হয়তো যারা ওই ক্ষেত্রে মানে কি বলবো ওর সাথে অভ্যস্ত তাদের কাছে কিছুটা স্বাভাবিক মনে হলেও মানুষের কাছে তো এমনি এটাকে ভয়ানক মনে হয়, তাই না? কারণ সাধুরা যেখানে একা একই দেখা যাচ্ছে কোনো গভীর জঙ্গলে সেখানে ধ্যান করতেছে, ওদের কিন্তু কোনো ভয় নেই, আতঙ্ক নেই, কারণ তারা কার সন্ধান চাচ্ছে ওখানে ধ্যান করে বলো তো? গডের। হ্যাঁ, গডের, তাই তো, দেবতার সন্ধান চাচ্ছে, ঈশ্বরের সন্ধান চাচ্ছে, তো ওদের তার কোনো ভয় ওরা থাকবে খাবার না। খায় না? হ্যাঁ ওরা কোনো খাবার খায় না? হ্যাঁ ওরা খাবার খায় না? ছেলে বাচ্চা কেমনে? খাবার কেউ কেউ আছে তো না, খাবার খায় না। সারাক্ষণ ধ্যান করে, তা খাবার ধ্যান কখন করে। রান্না করে, কখন খায়? ওটা তো জিজ্ঞাসা করতে হবে, হ্যাঁ, যে তোমরা খাও কখন, ঘুমাও কখন, হ্যাঁ, সারাদিন তো ধ্যানই করো। ওকে, তাই বলছে দেখো জায়গাটা এরকম ড্রেডফুল অথবা ব্রাইট, দেখো আর ব্রাইট মানে জায়গাটা কখনো ব্রাইট মনে হচ্ছে, কখনো খুবই ভয়ানক মনে হচ্ছে, মানে অদ্ভুত একটা জায়গা। বলছে অ্যাজ ভিজনস অফ এক্সপায়ারিং মেইডস নাও গ্ল্যারিং ফিয়েন্টস অ্যান্ড স্নেক অন রলিং স্পায়ার, দেখো স্পায়ার্স মানে কি ওই যে কুয়াশা মিস্ট, ওখানে যেন কিছু ফিয়েন্ট, ফিয়েন্ট মানে কি ছিল জানো? ফিয়েন্ট মানে বুঝো, মানে শয়তান আত্মা, ইভিল স্পিরিট, তাই তো? মানে শত্রু টাইপের হ্যাঁ, কিছু। তাই তো, ইভিল স্পিরিট তারা যেন ওখানে ঘুরে বেড়াচ্ছে। স্নেকস অন রোলিং স্পায়ার্স, সেখানে যেন আশেপাশে যেন সাপ, সাপ যেন মানে কি রোলিং করে বেড়াচ্ছে, হ্যাঁ এরকম। পেল স্পেক্টার, স্পেক্টার মানে কি আত্মা, প্রেতাত্মা, পেল বিবর্ণ প্রেতাত্মাগুলো যেন ঘুরে বেড়াচ্ছে। গেপিং স্টর্ম, কবরগুলো যেন খুলে গেছে। পার্পল ফায়ার্স, হ্যাঁ চারিদিক থেকে যেন এক ধরনের পার্পল কালারের আগুন যেন জ্বলে উঠছে, ঠিক এরকম একটা অদ্ভুত সিন, যেমন ঠিক ওখানে জায়গাটা এরকম। তাই বলছে নাও লেকস অফ লিকুইড গোল্ড, দেখো এলিসিয়ান সিনস অ্যান্ড ক্রিস্টাল ডুমস অ্যান্ড দেখো অ্যাঙ্গেলস ইন মেশিনস, দেখো কত রকমের ইয়া নিয়ে এসছে। এগুলো যদি আমরা অভিজ্ঞতা না থাকি বা এগুলো যদি আমরা না দেখি, এই ওয়ার্ডগুলো অযথাই হবে আমাদের কাছে বর্ণনা করা, বুঝতে পেরেছো আসলে কি বলতে চাইলো? মূল কথা হলো আম্ব্রিয়েল যে জায়গাতে গেল, স্প্লিন অফ কেভ, এটা কি খুব ভালো জায়গা বলো তো? খুব না, অদ্ভুত রে। মানে সবসময় একটা মানে কি ভয়ানক, তাই তো, একটা নিরানন্দপূর্ণ, একটা মানে কি বলবো মানে খুবই হতাশার, তাই তো, যেখানে কোনো আনন্দ নেই, এইরকম একটা পরিবেশ এখানে সৃষ্টি করার জন্য তিনি এই কথাগুলো একটু নিয়ে আসলেন। এছাড়াও অনেক বর্ণনা আছে, এটুকু বর্ণনা তোমরা একটু পড়ে নিও, শুধু এই বর্ণনাই এখানে এই পর্যন্ত বর্ণনায় চলবে, হ্যাঁ। তারপরে সে এই যে দেখো, হ্যাঁ ঠিক অনেকটা ওই সেই ফেয়ারি কুইনের মতোই। ফেয়ারি কুইনে প্রথমে তো গডেস অফ স্লিপ কিন্তু প্রথমে ড্রিম কিন্তু উঠতে চায়নি, তাই না? তাকে জোর করে ধাক্কা দিয়ে ওঠানো হয়েছিল, মনে আছে বলো তো? হ্যাঁ, খুব জোরে ধাক্কা দিয়ে উঠিয়েছিল, দিয়ে আবার ঘুমিয়ে পড়লো, ঠিক ওরকম এই যে গডেস অফ স্প্লিন, সে কি করতেছে দেখো, দ্য গডেস অফ স্প্লিন, দেখো দ্য গডেস উইথ আ ডিসকন্টেন্টেড এয়ার সিমস টু রিজেক্ট হিম, ওই যে আম্ব্রিয়েল আসছিল তার কাছ থেকে কিছু চাইছিল। আচ্ছা দাঁড়াও, এখানে একটু মানে আচ্ছা এইখানে, হ্যাঁ মানে এখানে এসে ওই আম্ব্রিয়েল ওই গডেসকে কি করছে দেখো, বলতেছে হেয়ার মি, গডেসকে বলতেছে আমাকে আমার কথা শোনেন, টাস বেলিন্ডা উইথ শ্যাগ্রিন। শ্যাগ্রিন মানে কি? শ্যাগ্রিন মানে বুঝো ওই যে জিনিসটা থাকলে পারে মানুষ খুব মেজাজ গরম হয়ে যায়, মানে খুব রেগে যায়, দেখো অ্যানোয়েন্স অর ডিস্ট্রেস, হতাশা, ঠিক আছে? তাহলে শ্যাগ্রিন তাকে দিতে হবে। বলছে বেলিন্ডা যেহেতু এমনি রেগে আছে, বেলিন্ডা যেহেতু এমনি কষ্টে আছে, আবার এই দেবতার কাছে আসছে, বেলিন্ডাকে যেন কিছু শ্যাগ্রিন দেওয়া হয়, ঠিক আছে তো? বলছে শ্যাগ্রিন দিয়ে বেলিন্ডাকে একটু টাচ করেন, যাতে বেলিন্ডা আরও বেশি উন্মাদ হয়ে যায়, হ্যাঁ। তাই বলছে দেখো দ্যাট সিঙ্গেল অ্যাক্ট গিভস হাফ দ্য ওয়ার্ল্ড দ্য স্প্লিন, ঠিক আছে তো? যে এই কাজটা যদি করা হয় তাহলে পুরো অর্ধেক দুনিয়া এই স্প্লিনের হয়ে যাবে। তারপর দ্যাট সিঙ্গেল অ্যাক্ট গিভস হাফ দ্য ওয়ার্ল্ড দ্য স্প্লিন, মানে কি গিভস দ্য স্প্লিন হাফ দ্য ওয়ার্ল্ড, মানে তুমি অর্ধেক পৃথিবীটাই তখন স্প্লিনের হয়ে যাবে। কারণ কি স্প্লিনের কাজই তো হচ্ছে কি করা, মানুষকে সবসময় হতাশার মধ্যে ফেলা, মানুষকে সবসময় দুঃখের মধ্যে ফেলা। তাহলে এখন যদি এই বেলিন্ডাকে যদি এরকম দুঃখের মধ্যে ফেলা যায়, তাহলে তার আশেপাশে যারা আছে বেলিন্ডার, তারা সবাই মিলে এমন দুঃখ করবে মনে হবে যেন পুরো পৃথিবীটা এখন এই স্প্লিনের অধীনে চলে আসছে।
তাহলে এটা মোটামুটি আম্ব্রিয়েল চাইলো গডেসের কাছ থেকে, কিন্তু হলো কি দ্য গডেস উইথ আ ডিসকন্টেন্টেড এয়ার সিমস টু রিজেক্ট হিম। কিন্তু কি গডেসকে দিতে চাইলো? বলো, ওই শ্যাগ্রিন দিতে চাইলো? বলো, না স্যার। রিজেক্ট No, করলো sir, নাকি? seems to reject হ্যাঁ, him. তারপর হচ্ছে দো শি গ্র্যান্ডস হিজ প্রেয়ার। তাহলে দেখো, তাহলে সিমস টু রিজেক্ট হিম, তাহলে প্রথমে মনে হলো তাকে রিজেক্ট করলো, কিন্তু শেষ মুহূর্তে গ্র্যান্টও করলো। দেখো শি গ্র্যান্ডস হিজ প্রেয়ার। আ ওয়ান্ডারাস ব্যাগ, এবার খেয়াল করো কীভাবে দিল দেখো। হ্যাঁ, আ ওয়ান্ডারাস ব্যাগ, একটা বড় সুন্দর একটা ব্যাগ নিল। উইথ বোথ হার হ্যান্ডস শি বাইন্ডস, যে ব্যাগটাকে সে তার নিজের হাত দিয়ে বাঁধলো। কে বাঁধলো বলো তো? হার হ্যান্ডস বলতে কাকে বোঝানো হচ্ছে? শি বলতে কাকে বোঝানো হচ্ছে? গডেসকে বোঝাচ্ছে। গডেসকে বোঝাচ্ছে। হ্যাঁ, গডেস ওই ব্যাগটাকে বাঁধলো। এবার আবার সিমিল ইউজ করে দেখো, লাইক দ্যাট হোয়ার ওয়ান্স ইউলিসিস হেল্ড দ্য উইন্ডস। ঠিক এটা এমন একটা ব্যাগ, যে ব্যাগে একসময় মনে করা হয়েছিল যে ইউলিসিস এক জায়গা থেকে নাকি বাতাস চুরি করে আনছিল। বুঝতে পেরেছো? যেহেতু জাহাজ চলছে না, তো এই জন্য নাকি ইউলিসিস এক জায়গায় গেছিল যেখানে বাতাসকে আটকে রাখা হয়েছিল। সে ইউলিসিস গিয়ে একটা ব্যাগে করে বাতাস চুরি করে নিয়ে আসছিল। বুঝতে পেরেছো? তো এরকম এই গডেসও করলো কি, বড় একটা ব্যাগে সে কিছু যেন দুই হাত দিয়ে বাঁধলো। কী ছিল সেখানে? দেয়ার শি কালেক্টস দ্য ফোর্স অফ ফিমেল লাংস। আসলে সে ব্যাগে করে ফিমেলের যে লাং আছে, ফিমেলের লাং মানে কি? লাং মানে কি? ফুসফুস তো নাকি? হ্যাঁ, তো এই ফুসফুসের যে শক্তি, সেই শক্তিগুলো নাকি সে কালেক্ট করছে। কিসের শক্তি? মেয়েরা যে দীর্ঘশ্বাস ফেলে, মেয়েরা যে ফুপিয়ে কাঁদে, মেয়েরা যে প্যাশনেট হয়ে পড়লে যেমন করে কাতরায়। হ্যাঁ, এছাড়া হচ্ছে কি দ্য ওয়ার অফ টাংস, আর একটা হচ্ছে ঝগড়াঝাটি। হ্যাঁ, ওয়ার অফ টাং মানে বুঝো তো? মানে ছেলেদের হয় হাতে হাতে যুদ্ধ, আর মেয়েদের হয় কিসে কিসে যুদ্ধ বলো? মুখে মুখে যুদ্ধ নাকি? মুখে মুখে যুদ্ধ। তাহলে এই যত শক্তি ছিল সে করলো কি, ওই ব্যাগের ভিতর ঢুকালো, ঢুকায়ে ব্যাগের মুখটা বেঁধে দিল। ঠিক আছে তো? এবং বললো কি, আ ভায়াল নেক্সট শি ফিলস উইথ ফেইন্টিং ফেয়ার্স। তারপরে আরেকটা ভায়াল মানে কি বলতো? একটা ভায়াল মানে কি? একটা ছোট পাত্র, ভায়াল বুঝো? বিশেষ করে ওই যে দেখবা যে হাসপাতাল বা ক্লিনিকে ইনজেকশন দেওয়ার জন্য যে ছোট ছোট পাত্র থাকে না, ওরকম ভায়াল বলা হয়, পাত্র বলা হয়। হ্যাঁ, দেখো এই যে এরকম, হ্যাঁ এরকম একটা শিশি বললে নাকি, শিশি বা বোতল। নেক্সট শি ফিলস, সেটাকে সে পূর্ণ করলো কি দিয়ে? উইথ ফেইন্টিং ফেয়ার্স, মানে ফেইন্ট হয়ে যায় মানুষ, কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়। ঠিক আছে তো? এবং ভয় পেয়ে মানুষ অজ্ঞান হয়ে যায়, এরকম কিছু ফিলিং বা ফেয়ার সে ওই বোতলের ভিতরে ঢুকিয়ে দিল। ঠিক আছে তো? আরও কী কী ঢুকালো দেখো, সফট সরো, বোতলের ভিতরে দিল কি? সফট সরো, মেল্টিং গ্রিফ অ্যান্ড ফ্লোয়িং টিয়ার্স, এগুলোও সে বোতলের ভিতরে ঢুকাই দিল। তারপরে কি কি হবে? এগুলো নিয়ে গিয়ে কি করবে বলো তো? বেলিন্ডার গায়ে ঢেলে দিব। বেলিন্ডার গায়ে ঢেলে দিবে নাকি? আর বেলিন্ডাও তত বেশি ওই রকম কাতরাতে থাকবে। তাই বলছে দেখো, তাহলে আ ভায়াল নেক্সট শি ফিলস উইথ ফেইন্টিং ফেয়ার্স, সফট সরোজ, দেখো মেল্টিং গ্রিপস অ্যান্ড ফ্লোয়িং টিয়ার্স, এগুলো সে বোতলে ঢুকালো। আর ব্যাগে করে কি দিল? ব্যাগে দিল হচ্ছে কি, হ্যাঁ দেখো, দ্য ফোর্স অফ ফিমেল লাংস, সাইজ, সবস, প্যাশনস অ্যান্ড দ্য ওয়ার অফ টাংস, এগুলো ব্যাগে করে দিল। এরপর দ্য নোম রিজয়েসিং, আর এই নম কি হলো? খুশি হয়ে আনন্দ করতে করতে বেয়ার হার গিফটস অ্যাওয়ে, সে ওই গডেসের গিফটগুলোকে নিয়ে চলে গেল। অ্যান্ড স্প্রেড হিজ ব্ল্যাক উইংস অ্যান্ড স্লোলি মাউন্টস টু ডে। হ্যাঁ, এবং তারপরে সেই কেভ থেকে বের হয়ে কি হলো? নোম শেষ পর্যন্ত পৃথিবীতে চলে আসলো। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। এটা অনেকটা ওই ফেয়ারি কুইনদের মতোই না বলো তো? জি স্যার। ওইরকমই। হ্যাঁ, এই জায়গাটা ওই রকমই। হ্যাঁ, ওখানে একরকম বিষয়, কিন্তু একদম সিচুয়েশনটা একই রকম। এরপর সাঙ্ক ইন থ্যালেস্ট্রিস আর্ম দ্য নিম্ফ হি ফাউন্ড, তারপরে সে নোম গিয়ে দেখলো থ্যালেস্ট্রিসের কোলে সেই নিম শুয়ে আছে। নিমটাকে বেলিন্ডা। বেলিন্ডা, হ্যাঁ বেলিন্ডা থ্যালেস্ট্রিসের কোলে পড়ে আছে। হার আইস ডিজেক্টেড, হার হেয়ার আনবাউন্ডেড, হ্যাঁ চোখ মুখ সব মানে কি হলো? এলোমেলো, চুল এলোমেলো, চোখগুলো ডিজেক্টেড মানে কি? ডিজেক্টেড মানে হওয়া কি? লাল হয়ে, মানে হতাশ হয়ে পড়ে আছে। দেখো, ফুল ওভার দেয়ার হেড দ্য সুয়েলিং ব্যাগ হি রেন, তখন হলো কি? তখন ওই আম্ব্রিয়াল করলো কি? দুইজনের মাথার উপরে সেই ফুলে থাকা ব্যাগটাকে দিল ঢেলে। হ্যাঁ,
অ্যান্ড অল দ্য ফিউরিস ইস্যুড অ্যাট দ্য ভেন্ট। আর সেই সময় হঠাৎ করে দুইজনই রেগে গেল, হ্যাঁ, দুইজনই থ্যালেস্টিস এবং বেলিন্ডা দুইজনই খুব রেগে গেল। বেলিন্ডা বার্নস উইথ মোর দ্যান মর্টাল আয়ার, আয়ার মানে কি রাগ, ক্ষোভে, যেন মানুষ যতটুকু রেগে যায় তার থেকে আরও গভীরভাবে সে রেগে উঠল। অ্যান্ড ফিয়ার্স থ্যালেস্টিস ফ্যান্স দ্য রাইজিং ফায়ার, এবং থ্যালেস্টিস যেন ওই আগুনটাকে আরও বেশি জ্বালিয়ে দিল। মেয়ের এরকম হয় না যে একজন রাগে কাঁদতেছে আর একজন তাকে খোঁচাচ্ছে, হ্যাঁ, বিভিন্ন কথা বলে তার রাগটাকে আরও বাড়িয়ে দিচ্ছে। তো থ্যালেস্টিসও তেমনি তার ওই রাগের আগুনকে যেন বাতাস দিয়ে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে। কি কথা বুঝতে পেরেছ কীভাবে বলতেছে? হ্যাঁ, জি স্যার। তাই বলছে ও রেস মেড শি স্প্রেড হার হ্যান্ডস অ্যান্ড ক্রাইড। শি বলতে থ্যালেস্টিস, এইভাবে সে বলতেছে ও রেস মেড ওয়াইল হ্যাম্পটন ইকোজ রেস মেড, এবং এই যখন থ্যালেস্টিস যখন ও রেস মেড বললো না, পুরো হ্যাম্পটন কোর্টটা যেন রেস মেড এই শব্দটা যেন কী হলো, প্রতিধ্বনিত হলো। ওয়েট ইট ফর দিস ইউ টু টেক সাম কনস্ট্যান্ট কেয়ার, দ্য বডকিন কম ইসেন্স টু প্রিপেয়ার, ফর দিস ইউর লক্স ইন দেখো পেপার ডিউরেন্স বাউন্ড, ফর দিস উইথ টর্চারিং আয়রনস দেখো রেডস অ্যারাউন্ড, ফর দিস উইথ ফিলেট স্ট্রেইন ইউর টেন্ডার হেড অ্যান্ড ব্রেভলি বোর দ্য ডাবল লোডস অফ লিড। মানে দেখাচ্ছে যে তোমার ওয়েট ইট বলছে ওয়াজ ইট ফর দিস ইউ টুক সাস কনস্ট্যান্ট কেয়ার, দ্য বডকিন কম প্যানিসেন্স টু প্রিপেয়ার। মানে কি বলছে যে এ কারণেই তুমি তোমার এই মানে দেখো মানে লকগুলোকে তুমি এভাবে যত্ন করতে, যে তুমি বডকিন ইউজ করতে, কম ইউজ করতে, কত সুন্দর সুন্দর ইসেন্স ইউজ করতে, হ্যাঁ, শুধু এই চুলের জন্য, আর আজকে এই চুলটা হারিয়ে গেল। এরকম বলা মানে কি, যাকে বলা সে কি চুপ হয়ে যাবে না আরও বেশি মানে রেগে উঠবে বলো তো? বলছে ওয়াজ ইট ফর দিস, হ্যাঁ, যে তুমি এই কারণেই এতদিন শুধু এই কি হলো এই সময় নষ্ট করে, তুমি বডকিন ইউজ করেছিলা, কম ইউজ করেছিলা, ইসেন্স ইউজ করেছিলা এই চুলগুলোকে কেয়ার করার জন্য, কিন্তু কি হলো? ফর দিস ইউর লক্স ইন পেপার ডিউরেশন বাউন্ড, তোমার এই লক কি শুধু এই স্বল্পস্থায়ী এইটুকুর জন্যই ছিল যে এত দীর্ঘস্থায়ী হলো না? ফর দিস উইথ টর্চারিং আয়রনস রেড অ্যারাউন্ড, হ্যাঁ, টর্চারিং আয়রন কি, এই যে কেচি, হ্যাঁ, যে তোমার চুলের চারপাশে কেটে নিয়ে গেল। ফর দিস উইথ ফিলেট স্ট্রেন্স ইউর টেন্ডার হেড, হ্যাঁ, অ্যান্ড ব্রেভলি বোর দ্য ডাবল লোডস অফ লিড, হেড অ্যান্ড লিড, হ্যাঁ, রাইম মিলছে না, তারপর মিলাতে হবে জোর করে, লেড হেড অ্যান্ড লেড, ওকে। তাই বলছে কি দরকার ছিল এই ডাবল লোডের মতো লিড এ মাথায় করে বহন করে নিয়ে বেড়ানো? এরকম বলে না যে সন্তানের ক্ষেত্রে হলে কি দরকার ছিল সন্তানকে মানুষ করা, নাকি কি দরকার ছিল এই সন্তানের জন্য এত টাকা পয়সা নষ্ট করা? এই সন্তান তোমাকে এভাবে দেখলো, এই সন্তান তোমার এই করলো সেই করলো, এরকম করে যখন বলা হয় তখন মা কি চুপ হয়ে যায় না আরো বেশি কাঁদে বলো তো? আরো বেশি কাঁদে স্যার, আমার আরো বেশি কেঁদে বলে। তাই এরকম করে মোটামুটি বেলিন্ডাকে সে অনেক রাগাচ্ছে, হ্যাঁ। দেখো এই যে বলছে আরো একটু এদিকে আসো, গডস হাই গডস শ্যাল দ্য র্যাভিশার ডিসপ্লে ইউর হেয়ার, চিন্তা করো যে তোমার চুলটা কেটে নিয়ে গেল সে গিয়ে চুলটা অন্যকে দেখাবে, হ্যাঁ, ডিসপ্লে করবে। ওয়াইল দ্য ফপস এনভে অ্যান্ড দ্য লেডিস স্টেয়ার, সবাই কেউ কেউ ঈর্ষা করবে, লেডিরা চেয়ে চেয়ে দেখবে, আর তোমার চুলগুলো তোমার নেই, তারা নিয়ে গেল তোমার কাছ থেকে। এইগুলো কথা বলা মানে কি, তার রাগটা কি কমে যাবে বলো? সে কি সান্ত্বনা পাবে এখান থেকে? হ্যাঁ, তাই বলছে অনার ফরবিড, বলছে এগুলো না হোক, যে অ্যাট হোজ আনবিডল শ্রাইন ইজ মানে কুকুর হয়ে বসে পানিতে ছেড়ে দিলে কে আনমিউট করেন। কার হলো কবিতা পাঠ কাজ চলতেছে? আচ্ছা যাই হোক, তো এইভাবে তাই বলতেছে দেখো মি থিংস অলরেডি আই ইয়োর টিয়ার সার্ভে, বলছে আমি তো তোমার চোখের কান্না এতদিন মানে দেখলাম। অলরেডি হেয়ার দ্য হরিড থিংস দেশে, মানুষে কি কি বলতেছে সেগুলো শুনলাম। দেখো কি খারাপ খারাপ কথা বলতেছে। অলরেডি সি ইউ আর ডেডেড টোস্ট, দেখো তারা কি মজা করতেছে এখন তোমার চুলটা নিয়ে, তারা বিজয়ের মতো, হ্যাঁ, টোস্ট মানে কি ওই দেখো যে ওই যে বিজয় এরিয়া করে না মানুষজন, বিজয় বেশে একটু ড্রিঙ্ক করে, তো এরকম অলরেডি সি ইউ তুমিও দেখছো যে তারা কিভাবে তোমার চুলগুলো জয় করে নিয়ে গিয়ে কি আনন্দ করতেছে। অ্যান্ড ইওর অনার ইন আ উইসপার লস্ট, এবং তোমার সম্মানগুলো শেষ হয়ে গেল, লোকে লোকে কত দুর্নাম করতেছে তোমার, যে তুমি তোমার লকগুলোকে রক্ষা করতে পারলা না, ইত্যাদি ইত্যাদি বলে তোমার কথা কিন্তু সবাই বলছে। কি কথা বুঝতে পেরেছ?
এইভাবে তাকে মোটামুটি রাগিয়ে দিচ্ছে। আচ্ছা, এখানে মোটামুটি আমাকে একটু রাখতে হচ্ছে। এটা কত দূর আছে? এটা তো চতুর্থ ছিল, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, আর বেস করলে স্যার ক্যান্টো 4 শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে স্যার এই তোমাদের কথাগুলো কি হ্যাঁ বলো। থ্যালেস্টিস বলছিল এতক্ষণ এটাকে? হ্যাঁ, এগুলো থ্যালেস্টিস বলতেছিল এইভাবে করে। ওইভাবে মোটামুটি তাকে রাগাবে। তোমরা একটু যতটুকু পারো একটু পড়ে নিও। হ্যাঁ, আগামীকাল আমরা মোটামুটি শেষ করব। এই পর্যন্ত তোমরা একটু পড়ো যে আমরিয়েল কি কাজটা করলে এতক্ষণ ধরে। হ্যাঁ, এই যে থ্যালেস্টিস মোটামুটি আরও রেগে গেল, তাকে আরও রাগাচ্ছে। হ্যাঁ, এই পর্যন্ত একটু পড়ো, এইটুকু পর্যন্ত। হ্যাঁ, এখান থেকে এইটুকু, আর শেষের দিক থেকে একটু পড়ো, এখান থেকে একটু পড়ো। হ্যাঁ, থ্যালেস্টিস এবং আমরিয়েলের এই জায়গাটুকু, তারপরে বাকিটুকু শেষ হয়ে যাবে, সমস্যা নেই। ওকে, তাহলে আজকে একটু রাখতে হচ্ছে আমাকে। স্যার ইন কোর্সের যে ডেট 10 তারিখ থেকে, ওটা কি পুরো হবে? ওখান 10 তারিখ থেকে একটা ডেট দিয়ে রেখেছে 25 তারিখ পর্যন্ত। এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে দেওয়া ডেট। ওর ভিতরে কলেজরা যে কোনো ডেট দিয়ে পরীক্ষা নিয়ে নেবে। ও আচ্ছা, ঠিক আছে? জি স্যার। ওটা কলেজের উপর ডিপেন্ড করবে। কলেজ আবার নিজ নিজ ডেট দিতে পারে যে কত তারিখে তারা নিবে। সবার ডেট একরকম নাও হতে পারে। ঠিক আছে? এই 15 দিনের ভিতরে কলেজ থেকে একদম শুরু করবে। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। একটু আজকে এখানে শেষ করলাম। ওকে, গুড নাইট।